আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি অনেক বেশি ভালো আছো। আজকে আমরা বাংলা বাংলা হচ্ছে যে এটা উপন্যাস এবং নাটক সহপাঠ আছে সেটা নিয়ে আলোচনা করব। সুতরাং তোমরা যারা আছো খুব দ্রুত ক্লাসে জয়েন হয়ে যাও এবং ক্লাসে জয়েন হওয়ার পরে আমাকে একটু কমেন্ট করে জানাবা সাউন্ড ক্লিয়ার আছে কিনা, এই জিনিসটি একটু আমাকে বলতে হবে, ঠিক আছে? তো সবাই খুব দ্রুত ক্লাসে জয়েন হয়ে যাও এবং জয়েন হওয়ার পরে আমাকে একটু কমেন্ট করে জানাও সাউন্ড ক্লিয়ার আছে কিনা, এটা একটু কমেন্ট করে আমাকে জানাইতে হবে, ঠিক আছে? তো সবাই জয়েন হয়ে যাও এবং জয়েন হওয়ার পরে ক্লাসে যে জয়েন হইছো এটার জন্য আমাকে একটু কমেন্ট করে জানাইতে হবে। আজকে আমরা নাটক নিয়ে আলোচনা করব, অর্থাৎ সিরাজউদ্দৌলা যে নাটকটি আছে সেই নাটক নিয়ে আলোচনা করব। এবং এটা হচ্ছে তোমরা সবাই খুব ভালো মতোই জানো যে এই বিষয়টা তোমাদেরকে অ্যান্সার করতে হবে। অর্থাৎ সহপাঠের যে দুইটা অংশ আছে, উপন্যাস এবং নাটক এই দুইটাই তোমাদের অ্যান্সার করতে হয়। সুতরাং তোমাদের এখানে বাদ দেওয়ার মতো কোনো অপশন নাই, তোমাকে জানতে হবে বা পড়তে হবে। সবাই ক্লাসে জয়েন হয়ে যাও এবং জয়েন হওয়ার পরে আমাকে একটু কমেন্ট করে জানাও যে সবকিছু ক্লিয়ার আছে কিনা। আব্দুল রহমান, রিফাত, ক্লিয়ার স্যার, আচ্ছা আরো কারা কারা আছো একটু জয়েন হয়ে যাও, ঠিক আছে? তো জয়েন হয়ে আমাকে একটু কমেন্ট করে জানাইতে হবে। আজকে আমরা যেটা বলবো সেটা কি, সিরাজউদ্দৌলা বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা নিয়ে আলোচনা করব। সোহান, ওয়ালাইকুম আসসালাম। সাবিকুন নাহার, যারা, ওয়ালাইকুম আসসালাম। তারপরে আরো যারা আছো একটু জয়েন হয়ে যাও। 6 জন 7 জনের মতো দেখতে পাচ্ছি যে জয়েন আছো। আচ্ছা, ওগুলা নিয়ে আলোচনা করব। এবং নাটকটি আছে সেটা হচ্ছে সিরাজউদ্দৌলা, বাংলার শেষ যে স্বাধীন নবাব ছিল, বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলাকে নিয়ে লেখা, বা সিরাজউদ্দৌলার যে একদম শেষ পর্যায়ে এসে যেই একদম শেষে এসে যখন তিনি হচ্ছে মানে তার যে শাসন আমল এবং শাসনের যে শেষ পরিণতি যে বিষয়টুকু ছিল সেটা নিয়ে এই সিরাজউদ্দৌলা নাটকটি লেখা হয়েছে। বা এটাকে অনেকটা বলা যায় যে জীবনী, এটাকে অনেকটা আমরা জীবনীমূলক গল্প নাটকও বলতে পারি। কেননা এইখানে এই সিরাজউদ্দৌলা নাটকে আসলে সিরাজউদ্দৌলা বাংলার যে স্বাধীন নবাব ছিল, মুর্শিদাবাদ, আমাদের যে বাংলাদেশ, বর্তমানে বাংলাদেশ, মুর্শিদাবাদ এর মানে ভারতের মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ, কলকাতা, আসাম, ত্রিপুরা, এই সব কিছু মিলে আসলে একটা বাংলা ছিল বা একটা ভূখণ্ড ছিল। এই সম্পূর্ণ যে ভূখণ্ডটা, এই ভূখণ্ডটা আসলে সিরাজউদ্দৌলার যে নানা ছিল আলীবর্দী খাঁ হচ্ছে শাসন করতো। এবং আলীবর্দী খাঁর মৃত্যুর পরে সেই সম্পূর্ণ শাসনভার পায় সিরাজউদ্দৌলা। এবং এই সিরাজউদ্দৌলা যখন থেকে শাসনভার পান এবং এই শাসনভার থেকে তার মৃত্যু পর্যন্ত, বা বাংলার শেষ স্বাধীন নবাবের যে পরাজয় ঘটে, কাদের দ্বারা পরাজয় ঘটে, ইংরেজদের দ্বারা যে পরাজয় ঘটে, এই লাইনটাই আসলে আমাদের সিরাজউদ্দৌলা নাটকে বর্ণনা করা হয়েছে বা সিরাজউদ্দৌলা নাটকে তুলে ধরা হয়েছে, ঠিক আছে? আমরা এই নাটকটার যে বিষয়গুলো আছে, চরিত্রগুলো আছে, সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব, ঠিক আছে? মায়াজ, ওয়ালাইকুম আসসালাম। তাহলে আমরা সিরাজউদ্দৌলা নাটকটা কে লিখেছেন, সিরাজউদ্দৌলা নাটকের লেখকের নাম হচ্ছে সিকেন্দার আবু জাফর। সিরাজউদ্দৌলা নাটকের লেখকের নাম কি? সিকেন্দার আবু জাফর। আমরা সর্বপ্রথম সিকেন্দার আবু জাফরের যে জীবনী বা লেখক পরিচিতি সেটা নিয়ে আলোচনা করব। সিরাজউদ্দৌলা নাটকের লেখকের নাম তাহলে সিকেন্দার আবু জাফর বাংলার একজন বিশিষ্ট লেখক ছিলেন, কবি ছিলেন, সাহিত্যিক ছিলেন। সেই সাথে সাথে তিনি একজন নাট্যকার ছিলেন, একজন সাংবাদিক ছিলেন। তাহলে সিরাজউদ্দৌলা নাটকের লেখকের নাম কি? সিকেন্দার আবু জাফর। তিনি একজন কবি, অর্থাৎ কবিতা লিখতেন, নাট্যকার, যিনি নাটক লেখেন, নাটক পরিচালনা করেন, তাকে বলা হয় নাট্যকার। নাট্যকার কি কি কাজ করেন? তিনি নিজে নাটক লেখেন এবং নাটকটা পরিচালনা করেন বা মানুষের সামনে উপস্থাপন করেন, তাকে নাট্যকার বলে। এরপরে তিনি হচ্ছে একজন সাংবাদিকও ছিলেন, তার জন্ম হচ্ছে 1999 সালের 19 মার্চ। সিকেন্দার আবু জাফরের জন্ম সাল হচ্ছে 1999 সালের 9 মার্চ জন্মগ্রহণ করেন। তৎকালীন ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায় জন্মগ্রহণ করেন। অর্থাৎ আমাদের বর্তমানে যে ফরিদপুর জেলা আছে, তখন ফরিদপুর জেলাটা আরো বৃহৎ ছিল, মানে স্বাধীনতার পূর্বে ফরিদপুর জেলা আরো বৃহৎ ছিল। তো ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম হচ্ছে আবু বক্কর সিদ্দিক। পিতার নাম কি? আবু বক্কর
সিদ্দিক শৈশবকালে তিনি সাহিত্য ও সংস্কৃতির প্রতি গভীর অনুরাগ ছিল, অর্থাৎ সাহিত্য নিয়ে বাংলার যে সৃষ্টি কালচার গুলো আছে সেগুলো নিয়ে তার গভীর কি অনুরাগ ছিল। তিনি বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন কবিতা, নাটক, প্রবন্ধ, প্রবন্ধ সম্পাদনার মাধ্যমে। তিনি কি কি কবিতা লিখেছেন, নাটক লিখেছেন, প্রবন্ধ লিখেছেন। ঠিক আছে, বিশেষত প্রগতিশীল ও গণচেতনার কবি হিসেবে তিনি খ্যাতি ছিলেন। তিনি কি ছিলেন? প্রগতিশীল, অর্থাৎ তার লেখাগুলো ছিল উদ্দীপনামূলক, লেখাগুলো ছিল উৎসাহমূলক, সবাইকে কি করতেন? সচেতন করতেন, সবাইকে সচেতন করতেন। তার লেখাগুলোর মাধ্যমে মানুষের মধ্যে একজন গণজোয়ার তৈরি হইতো। ঠিক আছে, হিসেবে তিনি খ্যাতি ছিলেন। তার রচনার শোষণ বিরোধী চেতনা, মানবিক মুক্তি ও সমাজ পরিবর্তনের আকাঙ্ক্ষা স্পষ্টভাবে ফুটে উঠেছে। তাহলে তিনি যে লেখাগুলো লিখতেন সেই লেখাগুলোর মাধ্যমে তিনি কি করতেন? শোষণ বিরোধী কথা বলতেন, অর্থাৎ কেউ যদি আপনাকে শোষণ করে সেই শোষণ বা শোষকদের বিরুদ্ধে কি করতেন? কথা বলতেন। তিনি হচ্ছে মানব মুক্তির কথা বলতেন, সমাজ পরিবারের আকাঙ্ক্ষাকে তিনি সুস্পষ্টভাবে তুলে ধরতেন। অর্থাৎ এই যে আমাদের সমাজ ব্যবস্থা, এই যে আমাদের সামাজিক যে ব্যবস্থা, এই ব্যবস্থাগুলোর বিরুদ্ধে তিনি কথা বলতেন। কেউ যদি কাউকে শোষণ করে, নির্যাতন করে, তার বিরুদ্ধে তিনি কথা বলে মানুষকে সচেতন করতেন। এবং এই মানে যে কি বলে এইগুলারে শোষণ বা ফ্যাসিস্ট যেগুলো আছে এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে কথা বলতেন। ঠিক আছে, তার লেখাগুলোর মাধ্যমে। আচ্ছা, জয় বলছে স্যার আমাদের এক্সাম শুধু বাংলা সেকেন্ড পেপার হবে। আচ্ছা, বাংলা সেকেন্ড পেপার টেস্ট পরীক্ষা অনেকের বাংলা শুধুমাত্র সেকেন্ড পেপার হবে, অনেক কলেজে হচ্ছে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটা হবে, আমাদের দুইটাই পড়া উচিত। ঠিক আছে, তিনি আজীবন সাম্প্রদায়িকতা ও অন্যায়ের বিরুদ্ধে কলম ধরেছেন। তিনি সাম্প্রদায়িকতা মানে কি? হিন্দু এবং মুসলিম বা ধর্মের বিষয় যে বিষয়গুলো, ধর্মীয় যে বিষয়গুলো সেগুলো নিয়ে কথা বলেছেন এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। সিকান্দার আবু জাফর দীর্ঘকাল সমকাল তিনি কি ছিলেন? সাংবাদিক ছিলেন। সিকান্দার আবু জাফর একজন সাংবাদিক ছিলেন এবং কোন পত্রিকার সাংবাদিক ছিলেন? আবু জাফর উবাইদুল্লাহ হচ্ছে সমকাল যে পত্রিকাটি, সমকাল পত্রিকার সম্পাদক ছিলেন বা সাংবাদিক ছিলেন। ঠিক আছে, এবং সাংবাদিকতার মাধ্যমে সমাজ সচেতনতার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলোর মধ্যে রয়েছে বাংলার জাগরণ, কণ্ঠস্বর, নতুন দিন। তার 3টি বিখ্যাত কাব্যগ্রন্থ আছে। কবি আবু জাফর উবাইদুল্লাহ 3টি বাংলা কাব্যগ্রন্থের নাম বাংলা জাগরণ, কণ্ঠস্বর, নতুন দিন। এই 3টা নাম তোমরা মনে রাখবে, এমসিকিউতে আসতে পারে। ঠিক আছে, তোমাদের এমসিকিউতে আসতে পারে যে বাংলা জাগরণ কার লেখা কাব্যগ্রন্থের নাম, সেটা উত্তর কি হবে? সিকান্দার আবু জাফর উবাইদুল্লাহ। আবু জাফর সিকান্দার আবু জাফর। আবার বলতে পারে সিকান্দার আবু জাফরের একটি কাব্যগ্রন্থের নাম লেখো, সেটা কি হবে? বাংলা জাগরণ, কণ্ঠস্বর এবং নতুন দিন। এই 3টা নামের যে কোনো একটা লিখে দিলেই হবে। ঠিক আছে, এই গুণী সাহিত্যিক 1975 সালের 5 আগস্ট মৃত্যুবরণ করেন। 1975 সালে 5 আগস্ট মৃত্যুবরণ করেন। তার বাংলা সাহিত্যে তিনি একজন প্রতিভাবান প্রগতিশীল লেখক হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবেন। ঠিক আছে, তাহলে তার মৃত্যু আবু জাফরের জন্ম হচ্ছে 1991 সালে, 1919 সালে এবং মৃত্যু হচ্ছে 1975 সালে। ঠিক আছে, তাহলে আবু জাফর, সিকান্দার আবু জাফর বা সিরাজউদ্দৌলা নাটক যিনি লেখেন, নাটকের লেখকের জন্মসাল হচ্ছে 1919 সাল এবং মৃত্যু হচ্ছে 1975 সাল। ঠিক আছে, সবার মনে থাকবে। তো যারা ক্লাস করতেছো সবার লেখক পরিচিতি সম্পর্কে আশা করি ধারণা হয়ে গেছে। লেখক পরিচিতি এখানে যে কয়টা বিষয় নিয়ে আলোচনা করলাম বা কথা বললাম, এই কয়টা বিষয় যদি তোমরা মনে রাখতে পারো, লেখক পরিচিতি থেকে তোমাদের সৃজনশীলে প্রশ্ন আসুক বা এমসিকিউতে প্রশ্ন আসুক, তোমরা অ্যান্সার করতে পারবা। ঠিক আছে সবাই? তো বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে বলো। 4জন 5জন ক্লাস করতেছে, এটা কোনো কথা? ক্লাস যদি না করো, এই ঠান্ডার মধ্যে ক্লাস নিতেছে, কথা বলতেছে, এটা কি ঠিক বলো? এই ঠান্ডার মধ্যেও, এত শীতের মধ্যেও ক্লাস নিচ্ছি, কথা বলতেছি, তারপরেও যদি তোমরা ক্লাসে রেগুলার অ্যাটেন্ড না হও বা টাইম মতো না আসো তাহলে তো হবে না। স্যার লেখকের জন্মসাল মৃত্যুসাল গুলো মনে রাখতে পারি না, কিছু টিপ দেন। জন্মসাল মৃত্যুসাল যখন পড়বা তখন খাতায় একটা নোট করে লিখবা, নোট করে রাখবা বা লিখে ফেলবা। লিখে রাখলে বুঝতে পারবা, লিখে রাখলে মনে থাকবে। মনে থাকে না, এটার জন্য লিখে রাখবা।
মানে লেখা থাকলে তোমার মনে থাকবে ভালো। তাহলে আমাদের হচ্ছে লেখক পরিচিতি শেষ। এরপরে আমরা চরিত্র সম্পর্কে, না সিরাজউদ্দৌলা নাটকে মোট চরিত্র আছে হচ্ছে 20টি। কয়টি? 20টি চরিত্র, অর্থাৎ 20টা চরিত্রের মাধ্যমে এই নাটক সম্পূর্ণ করা হয়। এই নাটকটি যখন মঞ্চস্থ করা হয় বা মঞ্চে দেখানো হয় তখন এই 20টা চরিত্র হয়, 20টা চরিত্রের মাধ্যমে একটা সম্পূর্ণ নাটক। তোমাদের সবার মনে রাখা উচিত বা জানা থাকা উচিত, নাটকের একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে নাটকে কয়েকটি চরিত্র থাকবে, একাধিক চরিত্র থাকবে। ঠিক আছে, নাটকের একটা বৈশিষ্ট্য হচ্ছে নাটকের একাধিক চরিত্র থাকতে হবে। তাহলে এই যে আমরা সিরাজউদ্দৌলা যে নাটকটি পড়বো বা আমাদের পাঠ্য বইয়ে যে নাটকটি আছে, সেই নাটকের মোট চরিত্র কয়টি, এটা কিন্তু এমসিকিউ প্রশ্নে আসতে পারে যে সিরাজউদ্দৌলা নাটকের চরিত্র কয়টি। সিরাজউদ্দৌলা নাটকের চরিত্র হচ্ছে মোট 20টি। কয়টি মনে থাকবে তোমাদের? মোট 20টি। এবং আমরা এখন এই 20টি চরিত্র সম্পর্কে জানবো। কোন চরিত্র সিরাজউদ্দৌলার পক্ষে ছিল, বাংলার স্বাধীনতার পক্ষে ছিল, আর কোন চরিত্রগুলো এই বাংলার স্বাধীনতাকে হরণ করে নিয়েছে বা বাংলার স্বাধীনতার যে সূর্য, সে সূর্য অস্তমিত করেছে, সেগুলো সম্পর্কে আমরা জানবো। প্রথম যে চরিত্র সেটা হচ্ছে আলীবর্দী খাঁ। আলীবর্দী খাঁ, আলীবর্দী খাঁ হচ্ছে সিরাজউদ্দৌলার নানা ছিলেন, সিরাজউদ্দৌলার নানা ছিলেন এবং তার প্রকৃত নাম হচ্ছে মির্জা মোহাম্মদ আলী, অর্থাৎ বাংলার যে মুসলিম শাসক সিরাজউদ্দৌলার পূর্বের যিনি শাসক ছিলেন তিনি ছিলেন হচ্ছে মির্জা মোহাম্মদ আলী, মির্জা মোহাম্মদ আলী, যাকে আলীবর্দী খাঁ নামে আমরা চিনে থাকি। এবং তিনি কি ছিলেন? সিরাজউদ্দৌলার নানা ছিলেন, সম্পর্কে সিরাজউদ্দৌলার নানা ছিলেন। ঠিক আছে, এরপরে আলীবর্দী খাঁর ছোট মেয়ে, আলীবর্দী খাঁর ছোট মেয়ে বা মির্জা মোহাম্মদ আলীর ছোট মেয়ের নাম ছিল আমেনা, আমেনা বেগম। এই আমেনা বেগমের ছেলের নামই হচ্ছে সিরাজউদ্দৌলা। আমেনা বেগমের ছেলে হচ্ছে আমাদের সিরাজউদ্দৌলা। ঠিক আছে, সিরাজ, আলীবর্দী খাঁর ছোট মেয়ে আমেনা বেগম এবং আমেনা বেগমের ছেলের নাম হচ্ছে সিরাজ, যাকে আমরা সিরাজউদ্দৌলা বা বাংলার শেষ নবাব হিসেবে চিনি। কনিষ্ঠ মানে হচ্ছে ছোট। তার জ্যেষ্ঠ পুত্র সিরাজ এবং কনিষ্ঠ পুত্র হচ্ছে মির্জা মাহাদি। তাহলে সিরাজউদ্দৌলা কি ছিল? সিরাজউদ্দৌলা ছিল আমেনা বেগমের বড় ছেলে। সিরাজউদ্দৌলা ছিল আমেনা বেগমের বড় ছেলে। ঠিক আছে, আমেনা বেগমের বড় ছেলের নাম কি ছিল? সিরাজউদ্দৌলা এবং বা সিরাজ, এবং কনিষ্ঠ বা ছোট ছেলের নাম ছিল মির্জা মাহাদি। এই আলীবর্দী খাঁর মৃত্যুর পূর্বেই আলীবর্দী খাঁ তার মৃত্যুর পূর্বেই সে তার পরবর্তী যে শাসক হবে সেই শাসক ঘোষণা করে যায়। মৃত্যুর পূর্বে কি করে? শাসক ঘোষণা করে যায়। এবং আলীবর্দী খাঁ বলেন যে আমার ছোট মেয়ের বড় ছেলে সিরাজই হবে পরবর্তী নবাব বা পরবর্তী শাসক। এই কারণেই হচ্ছে আমাদের যে ঘসিটি বেগম আছে, এবং ঘসিটি বেগম ছিলেন, আমরা ঘসিটি বেগম পড়বো, একটু পরেই পড়বো ঘসিটি বেগম। এই ঘসিটি বেগম ছিল আলীবর্দী খাঁর বড় মেয়ে, আলীবর্দী খাঁর বড় মেয়ে, অর্থাৎ সিরাজের খালা ছিল ঘসিটি বেগম। এই ঘসিটি বেগমের নিজস্ব কোনো সন্তান ছিল না, অর্থাৎ তার কোনো সন্তান ছিল না বা ছেলে ছিল না, যার কারণেই আলীবর্দী খাঁ তার ছোট মেয়ের বড় ছেলে সিরাজকে রাজা ঘোষণা করেন। এইটা ঘসিটি বেগমের একদমই পছন্দ হয় না, কারণ নবাবের বংশধর বলতে আমরা কিন্তু ঘসিটি বেগম বা তার মেয়ে বা ছেলে যাবে, কিন্তু ছেলের ছেলে বা মেয়ের মেয়ে যে হচ্ছে কি হবে, নবাব হবে বা শাসক হবে, এই জিনিসটা ঘসিটি বেগম মানতে পারেনি। ঘসিটি বেগম ভেবেছিল যে আলীবর্দী খাঁর পরবর্তী যে শাসক হবে সেটা ঘসিটি বেগম, কারণ আলীবর্দী খাঁর বড় মেয়ে ঘসিটি বেগম। তার মানে কি, আমি যেহেতু বড় আছি, তাহলে আমি তার মৃত্যুর পরে তো আমি শাসন কর্তা হবে বা আমি শাসন পাবো, সেটা আমি হই বা আমার স্বামী হোক বা আমার যে ছেলে আছে সে হোক, সেভাবে। কিন্তু তা না হয়ে সিরাজকে আলীবর্দী খাঁ কি করে, নবাব হিসেবে ঘোষণা করে যান, যার কারণে আসলে ঘসিটি বেগম হিংসুট্টি মহিলা। এই ঘসিটি বেগমই পরবর্তীতে ষড়যন্ত্র করে। ঠিক আছে, তাহলে আমরা দুইটা চরিত্র প্রথমে জানলাম, আলীবর্দী খাঁ এবং আমেনা বেগম। স্যার এই পিডিএফটা গ্রুপে দিয়ে প্লিজ, আমি সহপাঠ বই নাই তাই পিডিএফ, আচ্ছা পিডিএফটা আমি দিয়ে দিব, সমস্যা নাই। তারপরের চরিত্রে আসো, তারপরের চরিত্র কি? সিরাজউদ্দৌলা। তারপরে আমাদের বাংলার শেষ নবাব, ওয়ালাইকুম আসসালাম ইয়াসিন আরাফাত, বাংলার শেষ নবাবের নাম কি? সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলার নাটকের কেন্দ্রীয় চরিত্র। আমরা এখানে নাটক পড়তেছি, কিন্তু
এই নাটকের পিছনে যে ইতিহাস, সেই ইতিহাসটা হচ্ছে বাংলার শেষ নবাব, বাংলার যে শেষ স্বাধীন নবাব, বাংলার শেষ নবাব বললে আসলে ভুল হবে, বাংলার শেষ নবাব বললে ভুল হবে, এটা বলতে হবে বাংলার শেষ স্বাধীন নবাব। কারণ সিরাজউদ্দৌলার পরে কিন্তু আরো নবাব ছিল বাংলায়, সিরাজউদ্দৌলার পরে মীর জাফর নবাব করে গেছেন, এরপরে মীর জাফরের যে বংশধররা ছিল ছেলে তারা নবাবি করে গেছেন, কিন্তু তারা ছিল কি ইংরেজদের দাস ছিল। যারা নবাব সিরাজউদ্দৌলার পরবর্তীতে যারা নবাবি করেছেন তারা সবাই কি ছিল, তারা সবাই ইংরেজদের দাস ছিল, ঠিক আছে। অর্থাৎ ইংরেজরা যেভাবে বলতো, যা বলতো তাই তারা করতো, অর্থাৎ ইংরেজদের দাসত্ব বরণ করেছিল কারা, সিরাজউদ্দৌলার পরবর্তী যে প্রজন্ম ছিল বা পরবর্তী যে নবাবরা এসেছিল তারা। কিন্তু সিরাজউদ্দৌলাই ছিল আমাদের বাংলার শেষ স্বাধীন নবাব, ঠিক আছে, বাংলার শেষ স্বাধীন নবাব ছিল সিরাজউদ্দৌলা। তার পরবর্তীতে যত নবাব আসছেন তারা সবাই ইংরেজদের দাসত্ব করে গেছেন, তারা কেউই স্বাধীন ছিল না, আরেকজনের পরাধীন বা আরেকজন যেভাবে নাচাইতো সেভাবেই তারা নাচতো। হ্যাঁ, এটা মনে রাখতে হবে। তাহলে সিরাজউদ্দৌলা নাটকের কেন্দ্রীয় নায়ক চরিত্র হচ্ছে সিরাজউদ্দৌলা। পিতার নাম ছিল জয়নুদ্দিন এবং মাতার নাম ছিল আমেনা বেগম। আমেনা বেগম আলীবর্দী খাঁর ছেলে ছিল এবং জয়নুদ্দিন ছিলেন আলীবর্দী খাঁর হচ্ছে সম্ভবত খালাতো ভাইয়ের ছেলে বা মামাতো, এরকম কোন একটা রিলেশন ছিল তাদের মধ্যে, ঠিক আছে। সিরাজউদ্দৌলার জন্ম হয় 1733 সালে, সিরাজউদ্দৌলার জন্ম হয় কত সালে, 1733 সালে, এবং সে যখন রাজত্ব পায় বা তাকে যখন নবাব হিসেবে ঘোষণা করা হয় তখন সালটা ছিল 1756 সাল, অর্থাৎ 23 আর 56-র মধ্যে ব্যবধান কত, 23 বছর। তাহলে 33 এবং 56-র মধ্যে ব্যবধান 23 বছর। সবথেকে কনিষ্ঠ যে নবাব ছিল সেটাও সিরাজউদ্দৌলাই ছিল। বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা, বাংলার শেষ স্বাধীন কনিষ্ঠ নবাব সিরাজউদ্দৌলা, এবং হ্যাঁ, কনিষ্ঠ নবাব মানে ছোট নবাব, বয়সে একদম কম বয়সী নবাব ছিল সিরাজউদ্দৌলা। মাত্র 23 বছর বয়সে বাংলার নবাবত্ব পান বা শাসন ক্ষমতা পান, ঠিক আছে। কবে সিংহাসনে আরোহণ করেন, 1956 সালে। দেশ রক্ষার স্বার্থে মীর জাফর, জগৎ শেঠ, রাজবল্লভ, উম্মিচাঁদ পবিত্র কোরআন হ্যাঁ এবং তুলসী গঞ্জন ছুঁয়ে শপথ করেন। তিনি দেশ রক্ষার স্বার্থে, দেশ রক্ষার সাথে মীর জাফর, জগৎ শেঠ, রাজবল্লভ এবং উম্মিচাঁদকে পবিত্র কোরআন এবং তুলসী গঞ্জন ছুঁয়ে শপথ করান। এইখানে এই যে মীর জাফর, জগৎ শেঠ, রাজবল্লভ, উম্মিচাঁদ এরা সবাই কি ছিল, এরা সবাই নবাবের সাহায্যকারী ছিল বা নবাবের কাছের মানুষ ছিল, কিন্তু এদের মধ্যে এই চরিত্রগুলো যখন বিশ্বাসঘাতকতা করেন তখনই আমরা এই যে স্বাধীনতা, আমাদের যে স্বাধীনতা, আমাদের যে মূল স্বাধীনতা, সেই স্বাধীনতাটা হরণ হয়, ঠিক আছে। এই চরিত্রগুলোকে কি করে, কোরআন এবং তুলসী গঙ্গা জল ছুঁয়ে শপথ করান। এরপরে কলকাতা অভিযান করে ইংরেজদের দুর্গ ধ্বংস করেন, কলকাতার নাম পরিবর্তন করে রাখেন আলীনগর। কলকাতায় ইংরেজরা যখন তাদের ব্যবসা পরিচালনা করতো, প্রথমে যখন সিরাজউদ্দৌলার সাথে প্রথমে একটা সিরাজউদ্দৌলা 1756 সালে কি হয়, 1756 সালে তার যে সিংহাসন, সে সিংহাসনে বসেন, অর্থাৎ ক্ষমতা পান 1756 সালে। 1756 সালে ক্ষমতা পান। এই 1756 সালে ক্ষমতা পাওয়ার সাথে সাথে, ক্ষমতা পাওয়ার কয়েকদিনের মাথায় ইংরেজদের সাথে একটা যুদ্ধ হয়, ঠিক আছে। অর্থাৎ 1756 সালে ইংরেজদের সাথে প্রথম একটা যুদ্ধ হয়। সেই যুদ্ধে কলকাতার দুর্গ, ইংরেজদের যে দুর্গ ছিল বা ইংরেজদের যে ঘাঁটি ছিল সেই ঘাঁটিটি ধ্বংস করে দেন। অর্থাৎ ইংরেজদেরকে স্পষ্টভাবে বলে দেন যে তোমরা এই বাংলায় কোনো ধরনের ব্যবসা করতে পারবে না আমাদের অনুমতি ছাড়া, বা আমাদের বাংলায় যে বাংলাকে তোমরা কোনোভাবে কি ব্যবসা করতে বা শাসন করতে পারবে না, শোষণ করতে পারবে না, এবং বাংলার যে কৃষকদেরকে তোমরা কোনোভাবে অবহেলা করতে পারবে না। এবং এই সিরাজউদ্দৌলা কলকাতার নাম দেন আলীনগর। কলকাতার নাম কি হয়, সিরাজউদ্দৌলার শাসন আমলে, এটা মনে রাখবে এমসিকিউতে আসতে পারে, সিরাজউদ্দৌলার শাসন আমলে কলকাতার নাম ছিল আলীনগর। কলকাতার নাম কি ছিল, আলীনগর। মনে রাখতে হবে যে সিরাজউদ্দৌলার শাসন আমলে
কলকাতার নাম কি ছিল? কলকাতার নাম ছিল আলীনগর, ঠিক আছে। এবং আলীনগর রাখা হয়, কলকাতার নাম আলীনগর রাখা হয় 1756 সালে, ঠিক আছে। বাংলার শেষ স্বাধীন মুসলিম নবাবও সিরাজউদ্দৌলাই ছিল। সবাই সিরাজউদ্দৌলার চরিত্র সম্পর্কে বুঝতে পারছো বা তার ইতিহাস সম্পর্কে জানতে পারছো কিনা, এটাও একটু আমাকে কমেন্ট করে জানাও যে স্যার সিরাজউদ্দৌলা সম্পর্কে আমাদের জানা হয়ে গেছে বা আমরা মোটামুটি সিরাজউদ্দৌলা সম্পর্কে জানছি। যদি তোমাদের জানা হয়ে থাকে তাহলে আমাকে ইয়েস লিখে কমেন্ট করো, আর যদি কোনো প্রশ্ন থাকে সিরাজউদ্দৌলা সম্পর্কে তাহলে আমাকে প্রশ্ন করতে পারো, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। সবাই কি সিরাজউদ্দৌলা সম্পর্কে ক্লিয়ার হয়েছে কিনা বলো, সিরাজউদ্দৌলা সম্পর্কে ক্লিয়ার হয়েছে কিনা বলো যারা এই ক্লাসে আসো। আচ্ছা, যারা এই মুহূর্তে ক্লাস করতেছে একটু কমেন্ট করে জানাইতে হবে। বুঝছি স্যার, জয় বলছে বুঝতে পারছি। আচ্ছা, তারপরে আরো যারা আছো একটু জানাও। হ্যাঁ, ক্লাস শেষে আমি এই পিডিএফটা দিয়ে দিব, তোমরা বাসায় বসে বসে তোমাদের মোবাইল থেকে পিডিএফটা পড়ে ফেলতে পারবা। পিডিএফটা পড়ে ফেললে যখন পড়বা তখন ইনশাআল্লাহ বুঝে ফেলবা। সিরাজউদ্দৌলা সম্পর্কে যদি প্রশ্ন আসে তাহলে এই প্রশ্নগুলো, এবং আমি কিছু জিনিস কিন্তু লিখছি বোর্ডে, এই বিষয়গুলো মনে রাখতে হবে। এইখানে যে কয়টা বিষয় আছে তার সাথে আমি বোর্ডে কিছু জিনিস লিখছি, এই জিনিসগুলো সবকিছু মনে রাখলে সিরাজউদ্দৌলা সম্পর্কে তোমাদের প্রশ্ন আর কোনো সমস্যা হবে না। সিরাজউদ্দৌলা ওয়াইফ বলেন নাই, আচ্ছা সিরাজউদ্দৌলার ওয়াইফের নাম ছিল হচ্ছে কি যেন ছিল, সিরাজউদ্দৌলা সিরাজউদ্দৌলার বইয়ের নাম ছিল হচ্ছে কি লুৎফুন্নেসা। হ্যাঁ, সিরাজউদ্দৌলার বইয়ের নাম ছিল লুৎফুন্নেসা না লুৎফানেসা, কি যেন ছিল রে, লুৎফুন্নেসা না লুৎফা। সিরাজউদ্দৌলার বইয়ের নাম কি ছিল? লুৎফুন্নেসা। সিরাজউদ্দৌলার বইয়ের নাম ছিল লুৎফুন্নেসা। তাছাড়াও এখানে দেখো সিরাজউদ্দৌলা আমরা যে বইটা পারবো লুৎফুন্নেসা বা লুৎফা, লুৎফা, ঠিক আছে। সিরাজউদ্দৌলার বইয়ের নাম ছিল লুৎফুন্নেসা বা ডাকনাম ছিল লুৎফা। এইখানে একটা জিনিস মনে রাখতে হবে, লুৎফুন্নেসা সিরাজউদ্দৌলার সব থেকে প্রিয় বউ ছিল, অর্থাৎ সিরাজউদ্দৌলার একজন বিবি ছিলেন না বা একজন স্ত্রী ছিলেন না, সিরাজউদ্দৌলার আরেকজনের স্ত্রী ছিল। যেমন আরেকজন স্ত্রীর নাম ছিল হচ্ছে জয়নেব, সিরাজউদ্দৌলার আরেকজন ওয়াইফের নাম ছিল জয়বুন নেসা। সিরাজউদ্দৌলার আরেকজন স্ত্রীর নাম কিছু জয়মেদ নেসা, আরেকজনের নাম ছিল হচ্ছে সিরাজউদ্দৌলার বয়স যদিও বা 23 ছিল, যদিও বা সিরাজউদ্দৌলার বয়স 23 ছিল। এই 23 বছর বয়সে সিরাজউদ্দৌলার তিনজন স্ত্রী ছিল, একজন হচ্ছে লুৎফুন্নেসা, আরেকজনের নাম হচ্ছে জয়নেব-উন-নেসা, আর উমুদা তুস নাম ওরে ভাই উমুদাতুন-নেসা, ঠিক আছে। সিরাজউদ্দৌলার তিনজন বিবি ছিলেন, তিনজন বিবির মধ্যে লুৎফুন্নেসা সব থেকে প্রিয় স্ত্রী ছিলেন, সব থেকে কাছের ভালোবাসার যে নামটা ছিল, ভালোবাসার যে স্ত্রী ছিল সেটা হচ্ছে লুৎফুন্নেসা। নবাব মানুষ 3 জন 4 জন 5 জন 10 জন বিবি থাকতেই পারে, এটা নিয়ে হাসি করার কিছু নাই, ঠাট্টা মশকরা করার কিছু নাই, ঠিক আছে। সিরাজউদ্দৌলার সব থেকে প্রিয় যে স্ত্রী তিনি ছিল লুৎফুন্নেসা, এরপরে ছিল হচ্ছে জয়বুন-নেসা, আর হচ্ছে উমিদাতুন-নেসা। জয়বুন-নেসা, উমিদাতুন-নেসা, এই তিনজন ছিল সিরাজউদ্দৌলা স্ত্রীর নাম, ঠিক আছে। তাহলে সিরাজউদ্দৌলার জীবনী সম্পর্কে জানলাম, তার যে স্ত্রী সেগুলো জানলাম। আরেকটা জিনিস মনে রাখবা, সিরাজউদ্দৌলার মৃত্যু হয় 1757 সালে, অর্থাৎ ক্ষমতা সে বেশি দিন ভোগ করতে পারেন নাই। সিরাজউদ্দৌলা ক্ষমতা বেশি দিন ভোগ করতে পারে নাই, মাত্র 1756 সালে ক্ষমতা পান, 1757 সালে সে কি মৃত্যুবরণ করেন, অর্থাৎ মাত্র 24 বছর বেঁচে ছিলেন। সিরাজউদ্দৌলা বেঁচে ছিলেন 24 বছর। এই 24 বছর বয়সে 3 খান বিবাহ করিয়াছেন, কিন্তু তার কোনো ছেলে মেয়ে বা সন্তান ছিল না, এবং তিনি মাত্র 2 বছরও না,
1.5 বছরের মতো শাসন করেন। ঠিক আছে, সিরাজউদ্দৌলা মাত্র 1.5 বছর বাংলা শাসন করেন বা বাংলার স্বাধীনতা ধরে রাখতে পেরেছিলেন। হ্যাঁ, মাত্র 3টাই ছিল, আর এখন আরো যদি 2-4টা এদিক ওদিক ডাইনে বামে থাকে সেগুলো আমরা জানি না। বাট সিরাজউদ্দৌলার 3জন বিবি সম্পর্কে আমরা আসলে আমাদের যদি ইতিহাস ঘাটাঘাটি করি, ইতিহাস আমাদের এটাই বলে সিরাজউদ্দৌলা মাত্র 23 বছর 24 বছর বেঁচে ছিলেন, 23 বছরের শাসন ক্ষমতা পান, এবং 3জন বিবি ছিলেন, লুৎফুন্নেসা, জয়নেবুন্নেসা, উমিদাতুন্নেসা। এই 3জন বিবি ছিলেন বা 3জন বউ ছিলেন। তার মধ্যে সব থেকে প্রিয় বিবি ছিলেন লুৎফুন্নেসা। 3টা বিয়ে করলো 23 বছর বয়সে, আর আমার বয়স এখন 25 পার হয়ে গেছে, এখনো আমি একটা প্রেমই করতে পারলাম না। হাই আল্লাহ। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে আমাদের আর সিরাজউদ্দৌলা সম্পর্কে আর কোনো তথ্য কি তোমাদের জানার আছে কিনা আমাকে বলতে পারো, যদি জানার থাকে বলতে পারো। আর কয় বছর বাঁচলে আরো কয়েকটা করতো? হ্যাঁ, আর কয়েক বছর বাঁচলে ইনশাল্লাহ আরো 2, 4টা, 5টা, 10টা হইতেই পারে। দেখো, যারা নবাব ছিল, যারা শাসক ছিল, তাদের এগুলো আসলে নর্মাল বিষয়, কারণ তাদের অঢেল টাকা, অঢেল ক্ষমতা, তারা তাদের যাকে ভালো লাগে তাকেই তারা বিয়ে করতেই পারে। এটা নিয়ে কোনো মজা তামাশা করার কিছু নাই। নবাবের যদি একজন বিবি থাকে তাহলে জিনিসটা দেখতে একটু খারাপ লাগে না? এই কারণে তিনি 2, 3টা, 4টা, 5টা, 10টা বিবাহ করলেও করতে পারেন, কোনো সমস্যা নেই। বুঝতে পারছো সবাই? তাহলে আমরা সিরাজউদ্দৌলা সম্পর্কে কি আমাদের ক্লিয়ার কিনা? তরিকুল ইসলাম স্যার, আপনি 2টা করেন ইনশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে। জি, তাহলে সিরাজউদ্দৌলা সম্পর্কে কি তোমাদের আর কোনো প্রশ্ন আসছে কিনা বলতে পারো, যদি থাকে আমি সিরাজউদ্দৌলা নিয়ে আর একটু বলবো, আর যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা পরবর্তী চরিত্রে যাব। আমাদের এখানে সিরাজউদ্দৌলা চরিত্রটা সম্পর্কে বেশি ধারণা বা বেশি জানতে হবে, কারণ এই চরিত্রটাই হচ্ছে আমাদের মূল চরিত্র, বা এই চরিত্রটাই আসলে আমাদের সকল প্রশ্নের উত্তর দিবে। হ্যাঁ, প্রশ্নের যদি আসে, প্রশ্নে আসলে সিরাজউদ্দৌলা সম্পর্কে বেশি কথা হয়। আমি নবাব হতে চাই, হয়ে যাও নবাব, তারপরে 3-4টা বিবি নিয়ে ঘুরো। তাহলে সিরাজউদ্দৌলার পরের যে চরিত্রটি, সেই চরিত্রে আসো। সিরাজউদ্দৌলার পরের যে চরিত্র, 4 নম্বর চরিত্র, 4 নম্বর চরিত্রটা কি? ঘসিটি বেগম। 4 নম্বর চরিত্রে আমরা ঘসিটি বেগম সম্পর্কে জানবো। ঘসিটি বেগম ছিল আলীবর্দী খাঁর বড় মেয়ে, আলীবর্দী খাঁর বড় মেয়ে, তাই না? আমি প্রথমে বলেছিলাম যে আলীবর্দী খাঁর 2টা মেয়ে ছিল, আমেনা বেগম আর হচ্ছে ঘসিটি বেগম। ঘসিটি বেগম ছিল নবাব আলীবর্দী খাঁর প্রথম কন্যা বা বড় মেয়ে। সিরাজউদ্দৌলার খালা, তাহলে বড় মেয়ে খালা, এবং শওকত জংয়ের পালক মাতা। এই যে শওকত জং হচ্ছে ঘসিটি বেগমের কি ছেলে ছিল। শওকত জং ঘসিটি বেগমের ছেলে ছিল, কিন্তু সে ছিল পালক। শওকত জং ছিল পালক, ছিল। ঘসিটি বেগমের নিজের ছেলে বলতে কেউ ছিল না, নিজের কোনো ছেলে ছিল না। সে একজন পালক ছেলে, বা অন্য জনের কাছ থেকে হাওলাত ধার দেনা যেভাবে হোক, হচ্ছে কি এটাকে কি যেন বলে, দত্তক নিয়ে এসেছিল। ঘসিটি বেগম শওকত জংকে দত্তক নিয়ে এসেছিল, পালতো। ঠিক আছে, তার যেহেতু নিজের কোনো ছেলে ছিল না, এই কারণে দত্তক নিয়েছিল। সিরাজকে ক্ষমতা থেকে উৎখাত করতে অগ্রণী ভূমিকা পালন করে। এই পরিবারের মধ্যে সিরাজউদ্দৌলার হচ্ছে কি বলে এটাকে, সিরাজউদ্দৌলাকে ক্ষমতা থেকে সরানোর জন্য পরিবারের মধ্যে বা নিজেদের মধ্যে সব থেকে যে বড় ভূমিকা রাখে, সেটা হচ্ছে আমাদের এই খালা ঘসিটি বেগম। এই খালাই ছিল ষড়যন্ত্রের মূল কেন্দ্রবিন্দু। এই ঘসিটি বেগমের যে বাড়ি ছিল বা থাকার যে জায়গা ছিল, সেখানে আসলে সিরাজউদ্দৌলার পতন বা সিরাজউদ্দৌলাকে কিভাবে ক্ষমতা থেকে বিতাড়িত করা যায় তার সকল পরিকল্পনা ঘসিটি বেগমের সবাই হইতো বা বাড়িতে হইতো। ঠিক আছে, সিরাজের নজর বন্দী ছিলেন। হ্যাঁ, এবং যখন সিরাজ এই জিনিসটা বুঝতে পারে যে আমাকে ক্ষমতা থেকে হাঁটানোর জন্য বা আমাকে ক্ষমতা থেকে সরানোর জন্য পরিকল্পনা করতেছে, তখন সিরাজ তার খালাকে সবসময় নজরে রাখতেন। হ্যাঁ, তারপরে আমির আমত্ত সেনাপতির সমর্থন আদায়ে টাকা খরচ করেন এবং রাজা রাজবল্লভের সহায়তা নেন। রাজা রাজবল্লভ ছিলেন বাংলার একজন রাজা। রাজা এবং নবাবের মধ্যে কিন্তু পার্থক্য আছে। রাজা হচ্ছে একটা ছোট্ট রাজ্য বা একটা ছোট্ট অঞ্চলে রাজত্ব করে, আর নবাব হচ্ছে অনেকগুলো রাজার কে ক্ষমতা। রাজা হচ্ছে ছোট্ট একটা রাজা, মনে করো যে বাংলাদেশ। হ্যাঁ, এই যে সিরাজউদ্দৌলার যে ক্ষমতা ছিল কোথাও কোথায়,
আমরা হচ্ছে বাংলাদেশ মানে আমরা শুধু বাংলাদেশ না, বাংলা যে ভূখণ্ড এটাকে বুঝি, তাই না? কিন্তু আসলে আমাদের যদি এটা প্রকৃতভাবে যদি আমরা বলি, প্রকৃতভাবে যদি আমাদের নিজেদের অঞ্চল বলতে চাই, তাহলে আমাদের নিজেদের অঞ্চল বলতে গেলে আমরা তো বাংলাদেশে আছি অলরেডি, তাই না? বাংলাদেশ, কলকাতা, আসাম, ত্রিপুরা, মেঘালয়, এই যে অঞ্চলগুলো, এই সবগুলো অঞ্চলই আসলে আমাদের সম্পদ। এই সবগুলো অঞ্চলে কি আমাদের সম্পদ। ভৌগোলিকভাবে বলি মুর্শিদাবাদ, মেনটাই ভুলে গেছি, মুর্শিদাবাদ। বাংলার যে শাসন কাজ, প্রথম দিকে বাংলার শাসন কাজ ছিল মুর্শিদাবাদ কেন্দ্রিক, অর্থাৎ মুর্শিদাবাদই ছিল হচ্ছে মূল কেন্দ্রবিন্দু। এই মুর্শিদাবাদ থেকে বাংলাদেশ নিয়ন্ত্রণ হইতো, কলকাতা নিয়ন্ত্রণ হইতো, আসাম, ত্রিপুরা, মেঘালয় এই সব কিছু নিয়ন্ত্রণ হইতো। মুর্শিদাবাদই ছিল বাংলার যে এটাকে কি বলে রাজধানী। মুর্শিদাবাদ ছিল বাংলার রাজধানী। এই বাংলার যতগুলো আমরা বাংলা ভাষাভাষী মানুষ আছি, এই সবগুলোই ছিল এই সিরাজউদ্দৌলা বা আলীবর্দী খাঁর শাসনের হচ্ছে জায়গা। এই বাংলাদেশ যিনি রাজত্ব করতেন, এই রাজবল্লভ হচ্ছে ফরিদপুরের রাজা ছিলেন, রাজবল্লভ ফরিদপুরের রাজা ছিলেন, অর্থাৎ বাংলাদেশের একটা অঞ্চলের রাজা ছিলেন রাজবল্লভ। তাহলে এই রাজা শুধুমাত্র মনে করো যে বাংলাদেশ রাজত্ব করেন, সে হচ্ছে রাজা। কিন্তু এই সবগুলো রাজা, সবগুলো অঞ্চল যে বা যার অধীনে ছিল সেটা হচ্ছে সিরাজউদ্দৌলা। বুঝতে পারছো? তাহলে আমাদের যে স্বাধীনতা, স্বাধীনতা নিয়ে কথা বলি, আসলে আমরা স্বাধীনতা এখনো পাই নাই। কারণ কি আমরা আমাদের ভূখণ্ড এখনো আমাদের নিজেদের করে পাই নাই। যদি সিরাজউদ্দৌলা এখনো ক্ষমতায় থাকতেন, ইংরেজরা যদি এই যে হচ্ছে ধর্মের ভিত্তিতে ভাগাভাগি না করতেন, তাহলে কিন্তু আমরা আরো বিশাল ভূখণ্ড নিয়ে আমাদের যে বাংলা বা আমাদের যে শাসন সেটা চালাইতে পারতাম। ঠিক আছে? তাহলে এরপরে আমরা ঘোষিটি বেগম নিয়ে আলোচনা করতেছিলাম। তারপরে কি ছিলেন? তিনি ছিলেন উদ্ভূত ঈশ্বরপরায়ণ চক্রান্তকারী। তিনি এইখানে সিরাজউদ্দৌলার যে বিপরীত যে চরিত্রটি, সেই চরিত্র সম্পর্কে প্রশ্ন আসলে আমরা ঘোষিটি বেগম বা ঘোষিটি বেগম সম্পর্কে লিখতে গেলে আমরা এই বিষয়গুলো লিখব। উদ্দীপকের অর্থাৎ সৃজনশীল লেখার ক্ষেত্রে এই বিষয়গুলো মনে রাখতে হবে। চক্রান্তকারী কে ছিলেন? ঘোষিটি বেগম ছিলেন। ঈশ্বর পরায়ণ কে ছিলেন? ঘোষিটি বেগম ছিলেন। ঈশ্বর পরায়ণ মানে হচ্ছে আরেকজনের দাসত্ব করতেন, আরেকজনের কি করতেন? দাসত্ব করতেন। এই দাসত্বটা কার করতেন? ইংরেজদের দাসত্ব করতেন। ঘোষিটি বেগম ইংরেজদের দাসত্ব বরণ করেছিলেন। ঠিক আছে? তারপরে তার উক্তি ছিল, তুমি কম সাপিনী নও। আমিনা বেগমকে একথা বলেন। সপিনী নাও, আমিনা বেগমকে একথা বলেন। ঠিক আছে? তাহলে ঘোষিটি বেগম, বুঝতে পারছো? স্যার, নবাব যদি যুদ্ধে জয়ী হইতো তাহলে কলকাতা আমাদের ছিল। হ্যাঁ, নবাব যদি যুদ্ধে জয়ী হইতো তাহলে কলকাতা আমার ছিল, আসাম আমার ছিল, ত্রিপুরা আমার ছিল, মেঘালয় আমাদের ছিল, তারপরে মুর্শিদাবাদ আমাদের ছিল, মেঘালয় আমাদের ছিল মনে হয়। ঠিক আছে? হুগলি আমাদের ছিল। তাহলে এই পুরাটাই আসলে আমাদেরই ছিল। এটা আসলে বলতে গেলে যে যদি সেই সময় বাংলা ছিল আর কি, ঠিক আছে, বাংলা ভূখণ্ড ছিল, এটা আসলে ভারতের কোনো জায়গা ছিল না। কিন্তু ইংরেজদের কারণে আমরা আমাদের যে ভূখণ্ড, সেই ভূখণ্ডটা হারিয়ে ফেলেছি। ঠিক আছে? বুঝতে পারছো? তাহলে ঘোষিটি বেগম বুঝতে পারছো কিনা সবাই বলো। ঘোষিটি বেগম সম্পর্কে ক্লিয়ার? আমরা আসলে প্রথম কয়েকটা চরিত্র খুব বেশি আলোচনা করতে হবে, কারণ প্রথম কয়েকটা চরিত্র মেন। এরপরে ছোট ছোট আমরা 20টা চরিত্রের মধ্যে প্রথম 4টা বা 5টা চরিত্র হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে বা জানতে হবে, কারণ এগুলো সম্পর্কে প্রশ্ন বেশি আসে। আর বাকি যে চরিত্রগুলো, এগুলো আসলে খন্ড খন্ড বা ছোট ছোট চরিত্র, ওগুলো সম্পর্কে বেশি না জানলেও চলবে। হ্যাঁ, ওইগুলা পড়াইতে গেলে বেশি টাইম লাগবে না, জাস্ট এই প্রথম কয়টা চরিত্র একটু টাইম নিতে হচ্ছে। বুঝতে পারছো? ঘোষিটি বেগম সম্পর্কে কি তোমরা আর কোনো কিছু জানতে চাচ্ছ কিনা বলো। ক্লিয়ার? শাহিদ মিয়াজি স্যার, ক্লিয়ার? তাহলে আমরা পরবর্তী চরিত্রে চলে যাই। তারপরের চরিত্র হচ্ছে মীর জাফর। আমরা কোনো কিছুর সাথে বিশ্বাসঘাতকতা করলে মীর জাফর সম্পর্কে বলি, মীর জাফর, তুই একজন মীর জাফর। বিশ্বাসঘাতকতার যদি একদম মানে তীব্র থেকে তীব্রতর কোনো চরিত্র খুঁজে পাও, সেই চরিত্রটি হচ্ছে আমাদের মীর জাফর, যার বিশ্বাসঘাতকতার কারণে আমরা আমাদের রাজত্ব হারাইছি, আমরা আমাদের ক্ষমতা হারাইছি, আমরা আমাদের ভূখণ্ড হারাইছি। হ্যাঁ, আমরা আমাদের সার্বভৌমত্ব হারাইছি শুধুমাত্র একজন মীর জাফরের কারণে।
এই মীর জাফর ছিলেন সেনা প্রধান। সিরাজউদ্দৌলার কি ছিলেন? সেনা প্রধান ছিলেন। সেনা প্রধান কি করেন? সেনা বা সৈন্যদের কি করেন? নির্দেশনা দেন। এখন আমাদের গোড়ায় যদি গলত থাকে, আমাদের সেনার যে নিয়ন্ত্রণ করবে সেই যদি আসলে আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করে, সেই যদি আমাদেরকে হচ্ছে ভুল পথে নিয়ে যায়, তাহলে তো আর কিছু করার থাকে না। এই মীর জাফরই হচ্ছে সেই মীর জাফর, যার কারণে আমরা আমাদের সবকিছুই হারাইছি বলতে গেলে। হ্যাঁ, তাহলে মীর জাফরের প্রকৃত নাম কি ছিল? মীর জাফর আলী খা। মীর জাফর আলী খা, মীর জাফর আলী খা ছিল তার প্রকৃত নাম, মীর জাফর আলী খা। তিনি ছিলেন নবাব সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি। পারস্য থেকে হিন্দুস্তানে এসেছিলেন। এই মীর জাফর প্রথমে পারস্যে ছিলেন। পারস্য মানে হচ্ছে ফ্রান্সে, না প্যারিসে, ফ্রান্সে ছিলেন। সেখান থেকে কি আসে? হিন্দুস্তানে আসেন, অর্থাৎ ভারতে আসেন বা ভারতবর্ষে আসেন। তারপরে সিরাজউদ্দৌলার নানা যিনি ছিলেন আলীবর্দী খা, আলীবর্দী খার ঘনিষ্ঠ একজন ছিলেন। সেখান থেকে মীর জাফর সিরাজউদ্দৌলার যে সেনা আছে, সেই সেনাপতির দায়িত্ব পালন করেন। একদিনের জন্য হলেও মসনদে বসার স্বপ্ন দেখেছেন। এই সিরাজউদ্দৌলার যে ক্ষমতা লোভ, সিরাজউদ্দৌলা একজন ক্ষমতা লোভী ছিলেন। বৈশিষ্ট্যগুলো লিখে রাখো: বিশ্বাসঘাতক, ক্ষমতা লোভী। ঠিক আছে, মীর জাফর একজন ক্ষমতা লোভী, বিশ্বাসঘাতক সেনা প্রধান ছিলেন। বিশ্বাসঘাতক কি ছিলেন? সেনা প্রধান ছিলেন। এবং তিনি হচ্ছে তার যে লোভ, তার যে লালসা, এই লালসার কারণে কিন্তু এত কিছু হয়েছে। তিনি একজন বিশ্বাসঘাতক ছিলেন। অর্থাৎ আমরা যদি আমাদের এখন উদ্দীপকে আসি, আমাদের উদ্দীপকে যদি কোনো একটা চরিত্র এই বিশ্বাসঘাতক এবং ক্ষমতা লোভীকে ইঙ্গিত করে, বিশ্বাসঘাতক এবং ক্ষমতা লোভীকে ইঙ্গিত করে, তাহলে সেটা হচ্ছে মীর জাফর চরিত্রকে ইঙ্গিত করবে। ঠিক আছে, এবং তোমাদের জীবনেও যদি কোনো এমন চরিত্র পাও যে চরিত্রটা বিশ্বাসঘাতকতার সাথে তুলনা করতেছে, সেটা হচ্ছে মীর জাফর। অর্থাৎ তোমার বন্ধুর মধ্যেও যদি কেউ থেকে থাকে, তোমাদের বন্ধুত্বের মধ্যেও যদি এমন কেউ থেকে থাকে যে হচ্ছে তোমার সাথে বিশ্বাসঘাতকতা করতেছে, যে হচ্ছে ক্ষমতার লোভ করতেছে, তাকে তোমরা ডাইরেক্ট গালি দিয়া বলবা। গালি তো দিতে পারবা না, গালি দেওয়া ঠিক না, এই জন্য তাকে তুমি বলবা মীর জাফর। মীর জাফর একটা প্রকাণ্ড মানে প্রকোষ্ঠ গালি হয়ে গেছে এখন। হ্যাঁ, বুঝতে পারছো মীর জাফর? এরপরে হচ্ছে মিরন। মীর জাফর শুধু একটা নাম না, এটা একটা গালিতে পতিত হয়েছে। হ্যাঁ, মীর জাফর একটা গালি। এরপরে মিরন, মীর জাফরের ছেলে। মীর জাফরের ছেলের নাম কি ছিল? মিরন। আরেকটা জিনিস মনে রাখো, সেটা হচ্ছে সিরাজউদ্দৌলার মৃত্যুর পরে ইংরেজরা প্রথমে হচ্ছে মীর জাফরকে কি করেন? ক্ষমতা দেন। মীর জাফরকে নবাব বানান, অর্থাৎ তাকে পুতুল হিসেবে বসায় রাখেন। ইংরেজরা মীর জাফরকে তাদের কথা মতো খালি চালাইতেন, এবং এই ব্যক্তিটি ক্ষমতার যেহেতু লোক ছিল, তিনি চাইতেন যে ক্ষমতায় বসবো তাদেরকে, কিন্তু তিনি ক্ষমতায় বসলেও আসলে ক্ষমতার কোনো কিছুই তিনি পান নাই। কেন পান নাই? কারণ ইংরেজরা তাকে পরবর্তীতে হত্যা করেন। এই মীর জাফরের পরে যিনি আবার ক্ষমতায় বসেন, অর্থাৎ মানে পরাধীন নবাবদের কথা বলতেছি। পরাধীন আরেকজন নবাব ছিলেন মিরন। এই মিরনও কি করেন? মীর জাফরের পরে নবাব হন, কিন্তু মিরনেরও কোনো ক্ষমতা ছিল না। তিনি হচ্ছে মীর জাফরের ছেলে ছিল। মীর জাফরের ছেলের নাম কি? মিরন। মীর জাফরের ছেলের নাম মনে রাখবে, মিরন। তার আদেশ সিরাজউদ্দৌলা এবং তার ভাই মীর মহসিনকে হত্যা করা হন। এই মিরনই হচ্ছে আদেশ করেন, বা মিরনই হচ্ছে বলেন, মিরনের কথা অনুযায়ী, মিরনের আদেশ অনুযায়ী মীর জাফর ক্ষমতায় আসার পূর্বেই সিরাজউদ্দৌলাকে হত্যা করা হয়। এটা মনে রাখবা যে কার নির্দেশে সিরাজউদ্দৌলাকে হত্যা করা হয়, সেটা হচ্ছে মিরনের আদেশে। মিরনের আদেশে সিরাজউদ্দৌলা এবং তার ভাই মির্জা মহসিনকে হত্যা করা হয়। সবাই ক্লিয়ার কিনা বলো? এই দুইটা চরিত্র ক্লিয়ার কিনা বলো? এখন আর বেশি সময় লাগবে না, এখন সবগুলো ছোট ছোট চরিত্র আমরা জাস্ট একবার করে দেখে যাব, তাহলে হয়ে যাবে। সবাইকে এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলো? তোমাদের যদি প্রশ্ন আসে, দেখো উদ্দীপকে যদি প্রশ্ন আসে, তাহলে যেই প্রশ্নগুলো আসবে, এক হচ্ছে সিরাজ সম্পর্কিত প্রশ্ন আসবে, এটা শিওর। সৃজনশীলে ঘসিটি বেগম আর মীর জাফর,
এই তিনটা চরিত্র থেকে তোমাদের সৃজনশীল আসবে, আর অন্য যে চরিত্রগুলো সেগুলো থেকে সৃজনশীল আসার চান্স খুব কম, কিন্তু এই তিনটা চরিত্র থেকে সৃজনশীল বেশি আসে। হ্যাঁ, এটা মনে রাখবা। তারপরে আমরা চলে যাই, তারপরে হচ্ছে রায় দুর্লভ। রায় দুর্লভ কে ছিলেন? রায় দুর্লভ একজন গভর্নর ছিলেন। রায় দুর্লভ কি ছিলেন? একজন গভর্নর ছিলেন, বিহারি একজন ডেপুটি গভর্নর ছিলেন। তিনি উড়িষ্যার পেশাকার পরে দেওয়ানি প্রাপ্ত হন। পরে কি হন? দেওয়ানি প্রাপ্ত হন। সিরাজের সাথে বিরোধ হয়, তাকে পদোন্নতি দেওয়া হয়নি। সিরাজ থাকা অবস্থায় তিনি একজন ডেপুটি গভর্নর ছিলেন। ডেপুটি কি ছিলেন? গভর্নর ছিলেন। জান কারিমের ছেলে রায় দুর্লভ। রায় দুর্লভের বাবার নাম কি ছিল? জান কারিম। ঠিক আছে, জান কারিম। তারপরে রাজবল্লভ। রাজবল্লভ ছিল, রাজবল্লভ হচ্ছে সিরাজের বিরোধী চক্রান্তের অন্যতম একজন। এই যে তোমাদের এই জিনিসটা মনে রাখবা, রাজবল্লভী সম্ভবত, হ্যাঁ, রাজবল্লভ হচ্ছে মানে বাংলার সব থেকে ধনী যে কয়জন মানুষ ছিলেন তাদের মধ্যে একজন অন্যতম মানুষ ছিলেন। ঠিক আছে, রাজবল্লভ সব থেকে ধনী মানুষ ছিলেন, এবং এই রাজবল্লভ এমন একজন ব্যক্তি যার কাছে আসলে সিরাজও সম্ভবত ধার দেনা করেছিলেন, এত পরিমাণ টাকা ছিল তার। হ্যাঁ, রাজবল্লভী তো নাকি, যাই হোক আর একটা চরিত্র আছে সম্ভবত। যাই হোক, রাজবল্লভ হচ্ছে কি ছিল? সিরাজের বিরুদ্ধে চক্রান্তকারীর অন্যতম একজন ছিলেন। ঢাকা বিক্রমপুর লোক রাজবল্লভ ঢাকায় জাহাজি ফৌজ বিভাগের কেরানি ও পরে গভর্নর পেশাকার ছিলেন। ঘোষিটি বেগমের স্বামী নওয়াজিশ মোহাম্মদ যখন ঢাকা গভর্নর, তখন রাজবল্লভ রাজা উপাধি পান। হোসেন কুলি খাঁর মৃত্যুর পর তিনি ঢাকার দেওয়ান হন এবং ঢাকার শাসন কার্য পরিচালনা করেন। তাহলে এখানে আরো কয়েকটি নাম আছে, দেখো। বেগম ঘোষিটি বেগমের স্বামীর নাম কি ছিল? নওয়াজিশ মোহাম্মদ। নওয়াজিশ মোহাম্মদ যিনি কি করতেন? ঢাকা শাসন করতেন, যিনি ঢাকা শাসন করতেন। এরপরে কে ছিলেন? হোসেন কুলি খাঁ। হোসেন কুলি খাঁর মৃত্যুর পরে ঢাকার শাসন চলে যায় হচ্ছে রাজবল্লভের হাতে। ঠিক আছে, এবং রাজবল্লভ হচ্ছে বিক্রমপুরের একজন মানুষ ছিলেন। বিক্রমপুর, ঢাকা বিক্রমপুরের একজন লোক ছিলেন। সবাই এই জিনিসগুলো মনে রাখবে এমসিকিউর জন্য। তারপরে আসো জগৎ শেঠ। এই যে জগৎ শেঠ, হ্যাঁ, জগৎ শেঠ ছিলেন সব থেকে ধনী। রাজবল্লভ না, জগৎ শেঠ ছিলেন সব থেকে ধনী এবং সম্পদশালী। এই জগৎ শেঠ হচ্ছে মানে জগৎ শেঠের এত পরিমাণ সম্পদ ছিলেন, অর্থাৎ যত রাজস্ব সিরাজউদ্দৌলা বা তান্নাহানার আমলে, সেই আমলে আর কি, বাংলার যখন স্বাধীন ছিল তখন সেই আমলে বাংলার যত, মনে করো এটাকে কি বলে, কি যেন বলে, যে কর আর কি, আমরা এখন কর বলছি, কিন্তু তখন হচ্ছে জমিদারকে যেটা দেওয়া হইতো আর কি, জমিদারকে যেটা দেওয়া হইতো খাজনা, যে খাজনা দিত, এই খাজনা আদায়ের যে আদায় যিনি করতেন তিনি ছিলেন জগৎ শেঠ। জগৎ শেঠ কি করতেন? এই বাংলার যত খাজনা আছে এই খাজনাগুলো জগৎ শেঠ আদায় করতেন। এই কারণে জগৎ শেঠের অর্থের মানে কোনো শেষ ছিল না। জগৎ শেঠের অর্থের পরিমাণ এত পরিমাণ ছিল যে স্বয়ং নবাব সিরাজউদ্দৌলা জগৎ শেঠের থেকে টাকা ধার করে দিছিলেন। বুঝতে পারছো মানে জগৎ শেঠের টাকার পরিমাণ কত ছিল? নবাবও জগৎ শেঠের থেকে টাকা ধার করেন। এবং সিরাজউদ্দৌলার বিরুদ্ধে যে ষড়যন্ত্র হয়, সেই ষড়যন্ত্র জগৎ শেঠের বাড়িতে বা জগৎ শেঠের যে ঘর ছিল সেখানে হয়। সিরাজউদ্দৌলার এই জগৎ শেঠের বাড়িটা হচ্ছে আমাদের যে ফরিদপুর বা হচ্ছে এরকম কোন একটা জায়গা হচ্ছে জগৎ শেঠের বাড়ি। এবং এই জগৎ শেঠের বাড়িতে মানে তার যে বিল্ডিং, তার বিল্ডিং এর বুঝছো হচ্ছে একটা চূড়ায় গুপ্ত পথ আছে। এই গুপ্ত পথে হচ্ছে তার যত অর্থ সম্পদ যত কিছু সেখানে লুকায় রাখতেন। তাহলে জগৎ শেঠ কি ছিল? মানিক চাঁদের ভাতৃপুত্র ছিলেন। তিনি ছিলেন মানিক চাঁদের ভাতৃপুত্র মানে ভাইয়ের ছেলে। তারপরে নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীর মধ্যে অন্যতম বিশ্বাসঘাতক। জগৎ শেঠ মহব্বত চাঁদের একটি উপাধি, মহতাবের একটি উপাধি। তারপর তিনি কি ছিলেন? মানিক চাঁদের ভাতৃপুত্র ছিলেন। ক্লিয়ার? তারপর হচ্ছে উম্মি চাঁদ। এই নাটকে উম্মি চাঁদ একটি দ্বৈত আচরণকারী খল চরিত্র। এখানে উম্মি চাঁদ ছিল সিরাজউদ্দৌলার। উম্মি চাঁদ প্রথমে সিরাজউদ্দৌলার সাহায্যকারী ছিল, অর্থাৎ সিরাজউদ্দৌলা তাকে একজন গুপ্তচর হিসেবে নিয়োগ করেছিলেন। সিরাজউদ্দৌলা
উম্মি চাঁদকে গুপ্তচর হিসেবে নিয়োগ করেছিলেন, অর্থাৎ যত খবরাখবর সে গুপ্তভাবে নিয়ে আসতো। কিন্তু উম্মি চাঁদ পরবর্তীতে সিরাজউদ্দৌলার সাথে বিশ্বাসঘাতকতা করেন, যার বিশ্বাসঘাতকতার কারণে সিরাজউদ্দৌলা পরাজয়ের আরেকটি কারণ হচ্ছে উম্মি চাঁদের বিশ্বাসঘাতকতা, ঠিক আছে। এবং তিনি খাদেম ও দৌলতের পরাজী বলে পরিচিত। জন্মগতভাবে ছিলেন লাহোরের অধিবাসী শিখ সম্প্রদায়ের লোক। উম্মি চাঁদ কি ছিলেন? লাহোরের অধিবাসী, অর্থাৎ পাকিস্তানের অধিবাসী ছিলেন কে? উম্মি চাঁদ। এবং তিনি হচ্ছে ধর্ম হিসেবে তিনি একজন শিখ ছিলেন, শিখ ধর্মের অনুসারী ছিলেন। তিনি নবাবের কথা ইংরেজদের কাছে বলতেন এবং ইংরেজদের কথা নবাবের কাছে বলতেন, অর্থাৎ তিনি একজন কিভাবে কাজ করতেন, মানে কূটনীতি, যেটা মানে কি বলে এটাকে, কুটনামি করতেন আর কি। এর কথা একে এসে বলতেন, ওর কথা ওকে এসে বলতেন, এবং দুজনের কথা দুজনকে লাগাইতেন আর কি, কথা লাগানো যাকে বলে। এবং রায়দুল্লভ তাকে বলেন জাহেল, মূর্খ, ডেক বলে। এই যুগের বিশ্বাসঘাতক মীর জাফর বলেছেন কালকে এটা। তাহলে উম্মি চাঁদকে দেখো কয়েকটি নামে ডাকা হতো বা কয়েকটি নামে উপাধি দিয়েছিল। রায়দুল্লভ তাকে জাহেল, মূর্খ বলেছিলেন। উম্মি চাঁদকে রায়দুল্লভ কি বলেছিলেন? জাহেল এবং মূর্খ বলেছিলেন। ডেক অর্থাৎ ইংরেজদের ডেক বলেছিলেন এই যুগের বিশ্বাসঘাতক, ইংরেজদের ডেক বলেছিলেন এই যুগের বিশ্বাসঘাতক। এবং মীর জাফর তাকে কাল কেউটা অর্থাৎ বিষধর সাপের সাথে তুলনা করতেন। তিনজন ব্যক্তি উম্মি চাঁদকে তিনভাবে উপস্থাপন করেছেন। রায়দুল্লভ জাহিল বলেছেন, ডেক বলেছেন বিশ্বাসঘাতক, এবং মীর জাফর বলেছেন কাল কেউটা। এই তিনটা জিনিস মনে রাখবা, যে কে কোন নামে ডাকতো, কে কোন নামে মীর মদনকে উম্মি চাঁদকে ডাকতো, এটা মনে রাখতে হবে, কারণ এখান থেকে এমসিকিউ আসে। রায়দুল্লভ উম্মি চাঁদকে কি বলে ডাকতেন? জাহিল, মূর্খ। ডেক কি বলতেন? বিশ্বাসঘাতক। এবং মীর জাফর কি বলতেন? কাল কেউটা। সবাইকে এই দুইটা চরিত্র সম্পর্কে ক্লিয়ার কিনা বলো? সবাই কমেন্ট করে জানাইতে হবে, একটু নাড়াচাড়া করতে হবে। ঠান্ডার মধ্যে হাত মাত বের করতে মনে তোমাদের কষ্ট হইতেছে। আমি বাইরে দাঁড়ায় ক্লাস নিতেছি, তাতে আমার সমস্যা হচ্ছে না, কিন্তু আপনারা কমেন্ট করতে আপনাদের সমস্যা হয়ে যাইতেছে। সবার কি ক্লিয়ার কিনা আমাকে একটু কমেন্ট করে জানাইতে হবে। এই চরিত্রগুলো সম্পর্কে তোমাদের আর কোনো প্রশ্ন যদি প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারো, আর প্রশ্ন করতে না থাকলে আমি পরবর্তী চরিত্রগুলোতে চলে যাব। ক্লিয়ার সবার? আচ্ছা জি স্যার ক্লিয়ার। তারপরের চরিত্রগুলো আমরা চলে যাই। এরপরে হচ্ছে মোহাম্মদী বেগ আর হচ্ছে রাইসুল জুহালা। মোহাম্মদী বেগ কি ছিলেন? সিরাজউদ্দৌলার হত্যাকারী ছিলেন, অর্থাৎ মিরন সিরাজউদ্দৌলাকে হত্যার নির্দেশ দেন কে? মিরন মোহাম্মদী বেগকে কি বলেন? হত্যা করতে বলেন এবং হত্যা করেন সিরাজউদ্দৌলাকে। তাহলে এখানে দুইটা প্রশ্ন আছে। এক হচ্ছে সিরাজউদ্দৌলাকে কে হত্যার নির্দেশ দেন? হত্যার নির্দেশ দেন হচ্ছে মিরন, আর হত্যা করেন মোহাম্মদী বেগ। দুইজন। হত্যার নির্দেশদাতা হচ্ছে মিরন, হত্যাকারী হচ্ছে, তাহলে যদি হত্যাকারী বলে, প্রশ্নে যদি বলে হচ্ছে সিরাজউদ্দৌলার হত্যাকারীকে, হবে মোহাম্মদী বেগ। আর যদি বলে সিরাজউদ্দৌলার হত্যার নির্দেশদাতাকে, সেটা হবে বা আদেশদাতাকে মিরন। ঠিক আছে, ক্লিয়ার সবার? এরপরে আসো, 10,000 টাকার লোভে মিরনের প্ররোচনে সে নবাবকে খুন করে। মাত্র কত টাকার বিনিময়ে? 10,000 টাকা। সেই আমলে 10,000 টাকা অনেক টাকা, বর্তমানে 10,000 টাকা কোনো কিছুই না, কিন্তু সিরাজের আমলে 10,000 টাকা অনেক টাকাই ছিল আর কি। কিন্তু হচ্ছে নবাবদের জন্য বা হচ্ছে জমিদারদের জন্য 10,000 টাকা কোনো টাকাই না। তাহলে মাত্র 10,000 টাকার লোভে পড়ে মোহাম্মদী বেগ সিরাজউদ্দৌলাকে কি করেন? হত্যা করেন। এবং সিরাজউদ্দৌলাকে যখন তিনি হত্যা করবেন বা মেরে ফেলবেন, তখন সিরাজউদ্দৌলাকে বলেন তুমি 2 রাকাত নামাজ পড়ে নাও। কি করে নাও? 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে মাপ চেয়ে নাও, আমি তোমাকে হত্যা করব। এটা বলে তিনি ছুরি আঘাত করে হত্যা করেন। কি দিয়ে আঘাত করেন? সিরাজউদ্দৌলাকে কি দিয়ে আঘাত করা হয়? ছুরি আঘাত করা হয়। প্রথমে লাঠি দিয়ে আঘাত করে সিরাজউদ্দৌলার মাথায়। প্রথমে মোহাম্মদী বেগ লাঠি দিয়ে আঘাত করেন এবং পরবর্তীতে তিনি ছুরিতে আঘাত করে সিরাজউদ্দৌলার মৃত্যু নিশ্চিত করেন। ঠিক আছে, সিরাজউদ্দৌলার মৃত্যু নিশ্চিত করেন কিভাবে? ছুরি দিয়ে আঘাত করে। নবাবের পিতা তাকে নিজ সন্তানের মতো লালন করেন। নবাবের মাতা হইচই করে তার শাদী দেন। এখানে আরেকটি জিনিস মনে রাখতে হবে, এই মোহাম্মদী বেগ আমেনা বেগমের অর্থাৎ সিরাজউদ্দৌলার মায়ের পালক সন্তান ছিল। পালক সন্তান অর্থাৎ যদি আমরা পালক হিসেবে ধরি, তাহলে মোহাম্মদী বেগ
সিরাজের পালক ভাই ছিলেন, পালক ভাই ছিলেন। ঠিক আছে, সন্তানের মতোই লালন পালন করেন, পালক সন্তান হিসেবে লালন পালন করেন মোহাম্মদী বেগকে। এবং পরবর্তীতে অর্থাৎ সিরাজউদ্দৌলার পালক ভাই মোহাম্মদী বেগ, যার দ্বারাই কি হন, সিরাজউদ্দৌলা মৃত্যুবরণ করেন। হ্যাঁ, এরপরে রাইসুল জোহালা। রাইসুল জোহালা একজন দেশপ্রেমিক গুপ্তচর ছিলেন। রাইসুল জোহালা ছিলেন সিরাজউদ্দৌলার একজন সাহায্যকারী। সিরাজউদ্দৌলার সাহায্যকারী ছিলেন কে? রাইসুল জোহালা, যিনি গুপ্তচর হিসেবে কাজ করতেন, অর্থাৎ গুপ্তভাবে বা লুকোচুরি হয়ে হচ্ছে খবর আদান প্রদান করতেন সিরাজউদ্দৌলার সাথে। রাজার রাম সিংহের ছোট ভাই নারায়ণ সিং ক্লেবের নির্দেশে গুলিবিদ্ধ হন এবং রাইসুল জুলেখাও কি হন, গুলিবিদ্ধ হন এবং আহত হন। এরপরে কৌতুক ও দেশপ্রেমিক ছিলেন, একজন দেশপ্রেমিক এবং তিনি একজন কৌতুক চরিত্র। এখানে আমরা যেহেতু নাটক করতেছি, নাটকের মধ্যে কিন্তু অনেকগুলো চরিত্র থাকে, নায়ক চরিত্র, কমেডি চরিত্র, তাই না? আমরা নাটকে দেখি না, কিছু কিছু কমেডি চরিত্র থাকে যাদের হচ্ছে কথাতে আমরা হাসি। তো এইখানে এই কমেডি চরিত্রটি হচ্ছে রাইসুল, কমেডি চরিত্র বা হাস্য উজ্জ্বল চরিত্রটি হচ্ছে রাইসুল জোহালা। ঠিক আছে, তাহলে আমাদের এই দুইটা চরিত্র ক্লিয়ার? ক্লিয়ার সবার? তাহলে আমরা পরবর্তী চরিত্রতে চলে যাই। তারপরে হচ্ছে ক্লেভ। ক্লেভ হচ্ছে ইংরেজদের গভর্নর ছিলেন। ক্লেভ ইংরেজদের অর্থাৎ যে ইংরেজদের যে কারখানা ছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইংরেজদের যে কোম্পানি ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি তিনি হচ্ছে কি করেন, পরিচালনা করেন। এবং এই ক্লেভ হচ্ছে মাত্র 17 বছর বয়সে ভারতে বর্ষে আসেন, মাত্র 17 বছর বয়সে কি করে, হ্যাঁ, মাত্র 17 বছর বয়সে ভারতে আসেন। নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী একজন, নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী একজন হচ্ছে ক্লেভ। মীর জাফরকে বাংলার সিংহাসনে বসালো এবং প্রকৃত শাসনকর্তা তিনি ছিলেন। অর্থাৎ আমি প্রথমে বলেছি যে মীর জাফর কি ছিলেন, মীর জাফরও কিন্তু নবাব হয়েছিলেন, মীর জাফরও বাংলার নবাব হয়েছিলেন, কিন্তু মীর জাফর আসলে বাংলা শাসন করতে পারেন নাই। মীর জাফরকে যে গুটির যে চালগুলো দিতেন বা পুতুলের মতো যে নাচাইতেন তিনি হচ্ছে ক্লেভ। অর্থাৎ আমরা বলতে পারি যে ইনডিরেক্টলি ক্লেভই ছিল, সিরাজউদ্দৌলার পরবর্তীতে শাসক ছিলেন হচ্ছে ক্লেভ, কিন্তু মীর জাফরকে শুধুমাত্র পুতুলের মতো বসায় রাখছেন। এবং এই ক্লেভ 1774 সালে আত্মহত্যা করে মারা যান, আত্মহত্যা করে সম্ভবত হচ্ছে নিজের বাথরুমে মারা যান। ক্লেভ হচ্ছে নিজের বাথরুমে মারা যান, বুঝছো, আত্মহত্যা করে মারা যান। ক্লিয়ার? তারপরে ওয়াটসন। এবার আমরা যে চরিত্রগুলো পড়বো সেই চরিত্রগুলো সব হচ্ছে ইংরেজদের যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল সেই কোম্পানির শাসক চরিত্রগুলো। হ্যাঁ, এতক্ষণ আমরা হচ্ছে বাংলার চরিত্রগুলো বললাম, এবার হচ্ছে আমরা ইংরেজদের শাসক চরিত্রগুলো, যারা হচ্ছে মীর জাফরের সাথে মিলে কি করেন, বাংলার শেষ স্বাধীন নবাবকে হত্যা করেন। তারপরে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাশিম বাজারের কুঠি পরিচালক ছিলেন, অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে কাশিম বাজার ছিল সেই বাজারের কুঠি পরিচালনা করতেন। তিনি ছিলেন নবাবের দরবারের ইংরেজদের প্রতিনিধি, অর্থাৎ নবাব সিরাজউদ্দৌলার যে দরবার ছিল বা বৈঠকখানা ছিল সেই বৈঠকখানায় ইংরেজদের হয়ে তিনি কথা বলতেন বা ইংরেজদের প্রতিনিধি হিসেবে সেখানে উপস্থিত থাকতেন। পলাশীর যুদ্ধের পর কোম্পানি তাকে বরখাস্ত করে, পলাশীর যুদ্ধের পরে তাকে কি করা হয়, কোম্পানি বরখাস্ত করেন। অর্থাৎ এই যে সিরাজউদ্দৌলা আর ইংরেজদের যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের নাম কি, এটা কি তোমরা জানো? হ্যাঁ, সিরাজউদ্দৌলা এবং ইংরেজদের মধ্যে যে যুদ্ধে আমরা আমাদের শেষ স্বাধীন নবাবকে হারাই সেই যুদ্ধের নাম হচ্ছে পলাশীর যুদ্ধ। অর্থাৎ ঠিক আছে, সেই যুদ্ধের নাম কি ছিল, পলাশীর যুদ্ধ। এবং এই পলাশীর যুদ্ধের পরপরই ওয়াটসনকে পদত্যাগ বা বরখাস্ত করা হয় কোম্পানি থেকে। সবাই এটা মনে রাখবা, ইংরেজদের সাথে যে যুদ্ধ হয়েছিল সেটা হচ্ছে পলাশীর যুদ্ধ ছিল, পলাশীর প্রান্তর থেকে, অর্থাৎ পলাশীর প্রান্তর, ঢাকার পলাশীর প্রান্তর আছে, সেই পলাশীর প্রান্তরেই যুদ্ধটা হয়েছিল। ক্লিয়ার সবাই? তারপরে যাও, কয়টা চরিত্র বললাম মনেই তো নাই। তারপরে আসো হলওয়ে। হলওয়ে হচ্ছে উপাধি হচ্ছে সার্জন। হলওয়ে আরেকটি ইংরেজদের চরিত্র ছিল, সেটা হচ্ছে হলওয়ে। তারপরে প্রকৃত নাম হচ্ছে জন জেফানিয়া। হলওয়ের, হ্যাঁ, পলাশীর যুদ্ধ। হলওয়ের প্রকৃত নাম হচ্ছে জন জেফানিয়া। ইংরেজদের নাম তো একটু দাঁত মারি একটু আইটা বলতে হবে, জন জেফানিয়া। জন জেফানিয়া কোম্পানির ঘোষখোর ডাক্তার হলওয়ে।
তাহলে জন জেফানিয়া কি ছিলেন? পেশায় একজন ডাক্তার ছিলেন, পেশায় একজন ডাক্তার ছিলেন। দেখো সিরাজউদ্দৌলা বা বাংলার শেষ স্বাধীন নবাবকে পরাজয় করার জন্য কতগুলো চরিত্র একসাথে আসছিল বা কতগুলো চরিত্র একসাথে কাজ করছে। ডাক্তার ছিলেন, নবাবের বিরুদ্ধে তিনি কি করেন? চক্রান্ত করেন। উক্তি ছিল একটু নুন জোগাড় হলে কাঁচা খাবো বলে মূলোটা হাতে নিয়ে ঘুরছিলেন। ঠিক আছে, এটা একটু ফানি হিসেবে তুলে ধরা হয়েছে। হ্যাঁ, তাহলে হলওয়ের প্রকৃত নাম ছিল জন জোফানিয়া এবং তিনি পেশায় একজন ডাক্তার ছিলেন এবং তিনি কি বলে এটাকে, প্লেব, মির্জাফর, ঘুষিটি বেগম এদের সাথে চক্রান্তে, অর্থাৎ যখন জগৎ শেঠের বাড়িতে জগৎ শেঠের বাড়িতে যখন আসলে কি বলে সিরাজউদ্দৌলাকে হত্যার পরিকল্পনা করা হয়, তখন উপস্থিত ছিলেন মির্জাফর, উপস্থিত ছিলেন প্লেব, উপস্থিত ছিলেন হলওয়ে, ওয়াটসন, এরপরে হচ্ছে আমাদের মিরন, তারপরে মোহাম্মদী বেগ, রায়দুল্লভ, রাজবল্লভ, এই চরিত্রগুলো সবাই একসাথে হয়ে, কয়টা চরিত্র, 1 2 3 4 5 6 7 8টা, এই 8টা চরিত্র, আরো দু একটা চরিত্র আসবে সামনে, তো এরা হচ্ছে সবাই একই সাথে মিলে সিরাজউদ্দৌলাকে হত্যার পরিকল্পনা করে। ঠিক আছে, তোমরা এখানে দুইটা জিনিস মনে রাখবে, এক হচ্ছে হলওয়ের উপাধি কি ছিল? সার্জন, সার্জন, আর হচ্ছে তিনি হচ্ছে তার প্রকৃত নাম ছিল জন জোফানিয়া। ঠিক আছে, এই দুইটা মনে রাখলে হবে। এরপর লুৎফুন্নেসা কিন্তু আমরা পড়েছি, লুৎফুন্নেসা কে ছিল? সিরাজউদ্দৌলার স্ত্রী ছিল। 1776 সালে তার বিবাহ হয়, কত সালে? 1746 সালে। 1746 সালে একটা মজার বিষয় দেখো, হ্যাঁ, সিরাজউদ্দৌলার স্ত্রী এবং তার বিবাহ হয় 1746 সালে। তার মানে আমরা যদি একটু চিন্তা করি, আমরা যদি একটু হিসাব করে দেখি, সিরাজউদ্দৌলা মাত্র মাত্র 13 বছর বয়সে বিয়ে করেছিলেন। ঠিক আছে, সিরাজউদ্দৌলা মাত্র 13 বছর বয়সে বিয়ে করেছিলেন। আরেকটা এমসিকিউ, এটা আসবে না, যদিও আসবে না, তারপরে আমরা হচ্ছে সিরাজউদ্দৌলার জীবনী পড়তে গেলে এটা আমার মনে রাখা উচিত, যে সিরাজউদ্দৌলা মাত্র 13 বছর বয়সে আমাদের লুৎফুন্নেসা, আমাদের শেষ স্বাধীন নবাবের প্রিয়তম স্ত্রী, প্রিয়তমা লুৎফুন্নেসার সাথে মাত্র 13 বছর বয়সে 1746 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ঠিক আছে, আহারে, তারপরে মিরন তাকে বিয়ে করতে চান। লুৎফুন্নেসা দেখতে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর ছিলেন এবং মিরন অর্থাৎ মির্জাফরের যে ছেলে, মির্জাফরের ছেলে কি করেন? তাকে প্রস্তাব দেন। মির্জাফরের ছেলে সিরাজউদ্দৌলাকে মেরে ফেলার পরে লুৎফুন্নেসাকে প্রস্তাব দেন যে আমি তোমাকে বিবাহ করতে চাই, আমি তোমাকে বিবাহ করতে চান, বাস, কিন্তু হচ্ছে আমাদের লুৎফুন্নেসা মিরনের মুখে থুতু নিক্ষেপ করে এবং বলে যে না, এটা কখনোই হতে পারে না। ঠিক আছে, আর লুৎফুন্নেসার বাবার নাম ছিল মির্জা হরিশ খান, মির্জা হরিশ খান, এটা মনে রাখো, লুৎফুন্নেসার বাবার নাম ছিল মির্জা হরিশ খান, মির্জা হরিশ খান। ঠিক আছে, আমি চিরকালে হাতির পিঠে চড়ে বেরিয়েছি, সেই আমি কি করে এক গাধার পিঠে চড়ে বেড়াবো। এই যে আমাদের মিরন, মির্জাফরের ছেলে মিরন যখন লুৎফুন্নেসাকে বলো চলো, যেহেতু সিরাজউদ্দৌলা মৃত্যু হয়ে গেছে, সিরাজউদ্দৌলার মৃত্যুর পরে লুৎফুন্নেসাকে গৃহবন্দী করেন এবং লুৎফুন্নেসাকে বলে যে চলো আমার সাথে তুমি বিবাহ করো, তাহলে আমি হচ্ছে তোমাকে হত্যাও করব না বা তোমার হচ্ছে জীবনকে ভিক্ষা দেব। তখন আমাদের লুৎফুন্নেসা, আমাদের নবাবী, তিনি বলেন আমি সারা জীবন হাতির পিঠে উঠেছি, অর্থাৎ সিরাজউদ্দৌলাকে তিনি হাতির সাথে তুলনা করেন এবং গাধা হিসেবে মিরনকে বলেন যে তুমি তো একটা গাধা, তোমার সাথে আমি কিভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হব, কারণ আমার সারাটা জীবন আমি কি নবাবের সাথে চলাফেরা করছি, নবাবের হচ্ছে আমি কি ছিলাম? বউ ছিলাম, বা নবাবের আমি অর্ধাঙ্গিনী ছিলাম, সহধর্মিনী ছিলাম, আর তুমি তো একটা গাধা, তোমার মতো একজন বিশ্বাসঘাতকের সাথে আমি কিভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হব। আচ্ছা, বিবাহের সময় দেখো, বিবাহের সময় লুৎফুন্নেসার বয়স ছিল 10 বছর, সিরাজউদ্দৌলার বয়স ছিল 13 বছর এবং লুৎফুন্নেসার বয়স ছিল 10 বছর, 10 বা 9 এরকম। বিবাহের সময় লুৎফুন্নেসার বয়স ছিল মাত্র 10 বছর। ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন আছে লুৎফুন্নেসা সম্পর্কে? বলো। 9-10 বছরে তারা বিবাহ করতেন, সে আমলে এত তাড়াতাড়ি বিবাহ হইতো, এটা বলে লাভ নাই। ঠিক আছে, ক্লিয়ার? সবার ক্লিয়ার? এই দুটা চরিত্র ক্লিয়ার? তারপরে চরিত্র আমরা চলে যাই, ক্লিয়ার কিনা বলো? কমেন্ট করতে তোদের এত কিসের? ঠিক আছে, তারপর
লালও কি হয়, মোহনলালকেও হত্যা করা হয়, মোহনলালকেও হত্যা করা হয় কার নির্দেশে? ক্লিভের নির্দেশে। ঠিক আছে। এবং মোহনলাল হচ্ছে সিরাজউদ্দৌলার সাহায্যকারী বা যুদ্ধের সেনাপতি ছিলেন, একজন অন্যতম সেনাপ্রধান ছিলেন আমাদের মোহনলাল। ক্লিয়ার সবার? এখন কি সাউন্ড? ঠিক আছে। এরপর হচ্ছে ডেক। ডেক হচ্ছে ইংরেজ গভর্নর ছিলেন এবং ফর্ট উইলিয়াম দুর্গ আক্রমণের প্রধান ছিলেন। ফর্ট উইলিয়াম যে দুর্গ, সেই দুর্গ আক্রমণের প্রধান ছিলেন কে? আমাদের ডেক। ক্লিয়ার সবার? ক্লিয়ার? সাউন্ড ক্লিয়ার এখন? হ্যাঁ ক্লিয়ার। তাহলে আমরা মোহনলাল এবং ডেক সম্পর্কে জানলাম। মোহনলাল হচ্ছে একজন সেনা প্রধান ছিলেন বা সেনাপতি ছিলেন। ঠিক আছে। এর পরের চরিত্রে আমরা চলে যাই। তারপরে আছে হচ্ছে মীর মদন। মীর মদন শেষ চরিত্র সম্ভবত। মীর মদন হচ্ছে কৈলাসী যুদ্ধ ও দেশপ্রেমিক ছিলেন, কৈলাসী যোদ্ধা এবং কে ছিলেন? দেশপ্রেমিক সেনাপতি ছিলেন। তাহলে আমরা মোহনলাল এবং মীর মদন কে সিরাজউদ্দৌলার সাহায্যকারী বলতে পারি। তারপর নবাবের সর্বাধিক বিশ্বাসী ব্যক্তি ছিলেন, নবাবের সর্বাধিক বিশ্বাসী ব্যক্তি কে ছিলেন? মীর মদন। শ্রেষ্ঠ বাঙালি সৈনিক ছিলেন মীর মদন, হচ্ছে বাংলার শ্রেষ্ঠ, অর্থাৎ বাংলার যে শাসন আমল ছিল সেই শাসন আমলের শ্রেষ্ঠ একজন কি ছিলেন? সৈনিক ছিলেন আমাদের মীর মদন। তার উক্তি হচ্ছে ইংরেজদের ঘায়েল করতে মোহনলাল সৈফ আর আমার বাহিনী যথেষ্ট। অর্থাৎ যখন পলাশীর যুদ্ধ শুরু হয়, পলাশীর যুদ্ধ শুরু হয়, তখন বলে যে মোহনলাল, সাইফ এবং মীর মোহনলাল এই তিনজনের যে সৈনিক আছে বা তিনজনের যে সেনা দল আছে, এই সেনা দলই যদি যায় তাহলে ইংরেজদের পরাজয় করা সম্ভব। আসলেই কিন্তু পরাজয় করা সম্ভব ছিল, আসলেই সেই আমলে পরাজয় করা সম্ভব ছিল, কিন্তু পরাজয় করতে পারে নাই একমাত্র বিশ্বাসঘাতকতার কারণে। যদি সেই আমলে বা সেই সময় এই মির্জাফর, ঘুষিটি বেগম, এই দুইটা মানুষ, শুধুমাত্র এই দুইটা মানুষ এবং উম্মি চাঁদ যদি বিশ্বাসঘাতকতা না করতেন বা তথ্য আদান প্রদান না করতেন, এবং জগৎ শেঠ, এরা যদি জগৎ শেঠ হচ্ছে অর্থ সরবরাহ করেছিলেন, যদি এই কয়েকটা চরিত্র বা এই কয়েকজন মানুষ যদি হচ্ছে এই ষড়যন্ত্র বা বিশ্বাসঘাতকতা না করতেন, তাহলে মাত্র এই তিনজনের যে সৈন্য দল ছিল, এই তিনজনের সৈন্য দলই আসলেই যথেষ্ট ছিল বাংলার স্বাধীনতা রক্ষার জন্য, বাংলার সার্বভৌমত্ব রক্ষার জন্য। আসলে সেই সময় এই তিনজনের যে সৈন্য দল ছিল তারাই যথেষ্ট ছিল। ঠিক আছে। আমাদের প্রাণ থাকতে নবাবের কোনো ক্ষতি হবে না। পলাশীর প্রান্তরে গুলিবিদ্ধ হয়ে মারা যান। তারা কি হয়? পলাশীর প্রান্তরে যুদ্ধ অবস্থায় মারা যান। দেশপ্রেমিক এবং স্বাধীন, দেশপ্রেমিক বীর শহীদ। ঠিক আছে। ক্লিয়ার সবার? এটাই হচ্ছে আমাদের শেষ চরিত্র মীর মদন। এই চরিত্রের মাধ্যমে আমরা 20টা চরিত্রই পড়লাম। সবার ক্লিয়ার কিনা বলো? চরিত্রগুলো, যে 20টা চরিত্র পড়ছি, এই 20টা চরিত্র নিয়ে কারো কি কোনো প্রশ্ন আছে বা কারো কোনো জিজ্ঞাসা আছে কিনা? থাকলে করতে পারো দ্রুত। তাহলে আমরা হচ্ছে সামনে আগাবো, প্রায় শেষের দিকে। ক্লাস আর 10 থেকে 15 মিনিট ক্লাস হবে, আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। যেহেতু চরিত্রগুলো শেষ, এখন আমরা হচ্ছে গল্পের একটা সারসংক্ষেপ শিখবো আর হচ্ছে উদ্দীপকের বিষয়গুলো দেখবো, তাহলে হয়ে যাবে। সবার ক্লিয়ার কিনা আমাকে একটু কমেন্ট করে জানাতে হবে। চরিত্র সম্পর্কে কারো কোনো প্রশ্ন আছে কিনা বা কোনো চরিত্র সম্পর্কে কেউ কিছু জানতে চাও কিনা আমাকে বলতে পারো। যে 20টা চরিত্র আমরা পড়লাম, আমরা এখানে মোট 20টা চরিত্র পড়ছি, এই 20টা চরিত্র সম্পর্কে কারো কোনো জিজ্ঞাসা আছে কিনা? যদি থাকে আমাকে আবার প্রশ্ন করতে পারো, আর যদি না থাকে আমরা পরবর্তীতে চলে যাব। স্যার এই গল্পের কি কোনো মুভি পাওয়া যাবে? হ্যাঁ, সিরাজউদ্দৌলা গল্পের একটা মুভি পাবা, একটা না একাধিক মুভি পাবা। তুমি জাস্ট হচ্ছে ইউটিউবে যাবা, যা সিরাজউদ্দৌলা মুভি বা সিরাজউদ্দৌলা নামটা লিখলে একাধিক মুভি চলে আসবে। ঠিক আছে। আবারও সাউন্ড নাই, কি এর মধ্যে বললাম ভাই? সাউন্ড আছে তো ভাই, সাউন্ড আছে, একটু ক্লিয়ার করো। ঠিক আছে। এরপরে আমরা যাই। হ্যাঁ, এরপরে আমরা এখানে হচ্ছে একটা গল্পের, একদম গল্পের যে সারসংক্ষেপ, সে সারসংক্ষেপটা দেওয়া আছে।
আমি যখন তোমাদেরকে পিডিএফটা দিব, পিডিএফ থেকে জাস্ট এটা একবার পড়ে নিবা। যদি কেউ চরিত্রের বৈশিষ্ট্যগুলো সম্পর্কে পড়ো আর গল্পের এই সার সংক্ষেপটুকু একটু পড়ে নাও, তাহলে ইনশাআল্লাহ তোমার আর ওই 20-25 পৃষ্ঠার নাটকটা পড়তে হবে না। 20-25 পৃষ্ঠার নাটক আর তোমাকে পড়তে হবে না। আমি জাস্ট 2টা পৃষ্ঠা, সব মিলে হয়তো 20 লাইন হইতে পারে, এই 2টা পৃষ্ঠা তোমরা জাস্ট একবার রিডিং করে নিবা, বা একবার বা 2বার রিডিং করলে ইনশাআল্লাহ তোমাদের গল্প হয়ে যাবে। হ্যাঁ, সিরাজউদ্দৌলা নাটকটি এখানে দেখো, নাটকটি 4টি অঙ্কে 12টি দৃশ্যে বিদ্যমান। এমসিকিউ, সিরাজউদ্দৌলার নাটকে হচ্ছে 4টি অঙ্ক, 4টি এবং 12টি দৃশ্য রয়েছে। এবং কয়টি দৃশ্য রয়েছে? 12টি দৃশ্য রয়েছে। নাটকটির মূল চরিত্র সিরাজউদ্দৌলা বাণিজ্যের কারণে ইউরোপীয় দীর্ঘকাল পূর্ব ভারতে আসে এবং একটা সময় তারা একটি আধিপত্য বিস্তার করতে চায়। অর্থাৎ এখানে সম্পূর্ণটা আছে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এইটা একটু পড়ে নিবা, তাহলে আমাদের গল্প সম্পর্কে জানা হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, অর্থাৎ পুরো নাটকে কি বলতে চেয়েছেন এই কয়েকটা লাইনের মধ্যে তোমাদের দেওয়া আছে, একদম সংক্ষিপ্তভাবে দেওয়া আছে, জাস্ট একবার পড়লে হয়ে যাবে। তারপরে আসো মূল ভাব। এই গল্পের যে মূল ভাব সেটা কি? সিরাজউদ্দৌলা নাটকের মূল হচ্ছে ব্যক্তি ও সামাজিক জীবনের কল্যাণার্থে নীতিবোধের প্রয়োজনীয়তা, কাজে ও ব্যবহারে নীতিবোধের প্রকাশ, ন্যায় অন্যায় বিচার করে ন্যায়বোধের পক্ষে মতামত ব্যক্ত করা মানসিকতায় ফুটে উঠেছে। অর্থাৎ বিশ্বাসঘাতক চরিত্র এবং স্বাধীনতা মনোভাবের যে চরিত্র, সেই চরিত্রের বিষয়গুলো এখানে ফুটে উঠেছে। এবং এই গল্প থেকে যদি তোমাদের, এই নাটক থেকে যদি তোমাদের উদ্দীপক আসে, অর্থাৎ সৃজনশীল অবশ্যই আসবে, তাহলে সৃজনশীল আসতে এই কয়েকটা বিষয়ের উপরেই সৃজনশীল আসবে। সেটা হচ্ছে চরিত্রের সাদৃশ্য অসাদৃশ্য, মানে চরিত্রের মিল এবং অমিল, এই প্রশ্নটা আসবেই, এই একটা প্রশ্ন আসবেই। সো আমরা যদি চরিত্রের বৈশিষ্ট্যগুলো মনে রাখতে পারি, আমি কিন্তু 3টা চরিত্রের নাম লিখে দিছি, এই 3টা চরিত্র তোমরা পড়লেই এইটা অ্যান্সার করতে পারবা, সাদৃশ্য এবং বৈসাদৃশ্য, অর্থাৎ চরিত্রের সাথে মিল এবং অমিল। হ্যাঁ, তারপর নবাবের আত্মীয়দের ষড়যন্ত্র বিশ্বাসঘাতকতা, ইংরেজদের আচরণ কৌশল ও শোষণ নীতি, নবাবের পরাজয়ে করুণ মৃত্যু, ইংরেজদের পুতুল সরকার হিসেবে মির্জাফরের ক্ষমতা গ্রহণ। আমি কিন্তু পড়ানোর সময়ই এগুলো নিয়ে কথা বলেছি। নবাবের সৈন্যের সাথে ফর্ট উইলিয়াম দুর্গে ইংরেজদের যুদ্ধ, সেনাপতির বিশ্বাসঘাতকতা মানে মির্জাফরের বিশ্বাসঘাতকতা, ইংরেজদের এদেশে এসে বাণিজ্য করার নামে আধিপত্য বিস্তার, উম্মিচাঁদ, জগৎশেঠ, রাজদুর্লভ, মানিকচাঁদ, মির্জাফর এবং বিশ্বাসঘাতকতা ষড়যন্ত্র। এই কয়টা বিষয়। অর্থাৎ সিরাজউদ্দৌলা নাটক থেকে তোমাদের প্রশ্ন আসলে তুমি যদি অন্ধের মতো শুধু বিশ্বাসঘাতকতা দিয়ে লিখে দাও, তাও তুমি ওই সৃজনশীলের 7-6 পাওয়া যাবে, বুঝছো? শুধু মানে অর্থাৎ এইখানে প্রশ্ন করার মতো আসলে একটা বিষয় আছে, সেটা হচ্ছে বিশ্বাসঘাতকতা, আর কোনো বিষয় নাই। তো প্রশ্ন করলে এটা নিয়েই তোমাদের প্রশ্ন করবে, সেটা আপন মানুষের বিশ্বাসঘাতকতা হোক আর কাছের মানুষের বিশ্বাসঘাতকতা হোক, যেটাই হোক সেটা নিয়েই প্রশ্ন আসবে। সবাই বুঝতে পারছো কিনা বলো? পিডিএফটা আমি দিয়ে দিব, পিডিএফটা একবার পড়বা, তাহলেই তোমাদের হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই ক্লিয়ার কিনা বলো? যদি ক্লিয়ার হও তাহলে আমি এখানে ক্লাসটা সমাপ্ত করতে পারি, আর ক্লিয়ার না হইলে আরেকটু বলতে পারি। ক্লিয়ার কিনা সবাই একটু কমেন্ট করে জানাইতে হবে দ্রুত। এই বিষয়গুলো তোমরা পড়লে মোটামুটি তোমাদের আর কিছু জানার দরকার হবে না। এই নাটকটা আমি যে 2টা পৃষ্ঠার মধ্যে লিখছি, এই সম্পূর্ণ নাটকটা ওই 2টা পৃষ্ঠার মধ্যে আছে, এবং চরিত্রগুলোর মধ্যে আমি যেগুলো কথা বলছি এই কথাগুলোই আসলে নাটকের মধ্যেই তোমরা পাবা। তো নাটকটা আসলে বেশি পড়ে সময় নষ্ট করার দরকার নাই, বাট যদি পড়তে চাও তোমরা পড়তে পারো, বাট যদি মনে হয় যে পড়ার দরকার নাই, টাইম অনেক বেশি লাগবে, তোমরা জাস্ট আমি এই পিডিএফটা সবাইকে দিয়ে দিব, সবাই পিডিএফটা একবার পড়ে ফেলবা, তাহলে তোমাদের ইনশাল্লাহ হয়ে যাবে। ঠিক আছে, আরফিন লিজা, জয় ক্লিয়ার, এরপরে আমাদের উম্মা হাবিবা ক্লিয়ার, আচ্ছা, তারপরে শিহাব মিয়া ক্লিয়ার। সো আশা করি সবার মোটামুটি ক্লিয়ার আজকের ক্লাস। হ্যাঁ, তো সবাই আশা করি বুঝতে পারছো। স্যার বাংলা দ্বিতীয় পত্র ক্লাস দিন জলদি, আচ্ছা বাংলা দ্বিতীয় পত্র ক্লাস জলদি দিব। সো এই ক্লাসটা আমি হচ্ছে রেকর্ড দিয়ে দিব, সেটা দেখবা এবং পিডিএফটাও পেয়ে যাবা। সো পিডিএফটা সবাই একবার করে পড়বা, ঠিক আছে? সো আজকের ক্লাস এই পর্যন্ত, ইনশাল্লাহ আগামী ক্লাসে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সকলকে আসসালামু আলাইকুম।